extreme spiritual knowledge তথা ন্যাচারাল নলেজ, ডেডিকেশন, ডিসিপ্লিন, a planet of making proper judgment, আমাদের সমস্ত ইন্টেলিজেন্স তথা লং টার্ম ইন্টেলিজেন্স, শরীরের কাঠামো তথা শরীরের সমস্ত অনিচ্ছিক পেশি যেগুলো মেজর যন্ত্রাংশ, তার কার্যপ্রণালী তথা মেটেরিয়াল জগতের বাইরের সমস্ত কার্যপ্রণালী, তাদের মধ্যে যে বেসিক কানেকশন, মানুষের দিশা এবং জ্ঞান, যে জ্ঞানে মানুষ স্যালভেশন বা মোক্ষের দিকে উন্নীত হতে পারে, সমস্ত গুণাবলী তথা আরও বহু গুণাবলী এবং সমস্ত গুণাবলীর যে কারকতা, যা অন্যান্য গ্রহের মধ্যেও কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই কারকতার মূল কারকতা যে গ্রহ, সে হচ্ছে শনি, যে আগামী 13 তারিখ মীন রাশিতে প্রথমবারের জন্য বকরি হতে চলেছে। অর্থাৎ মীন রাশিতে শনির যে 2.5 বছরের গোচর আছে, সেই গোচরে প্রথমবার শনি বকরি হবে। এই বকরি হওয়া কালীন বা বকরি হওয়ার সামান্য আগে থেকে মোটামুটি 7 তারিখ অনওয়ার্ডস, তার পরবর্তী যে প্রায় 4.5 মাসের জন্য শনি বকরি থাকবে, বকরি থাকাকালীন সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আজকের আলোচনা হবে। এই আলোচনাটাকে আমি দুটো পার্টে করব। প্রথম যে পার্ট আছে, যেখানে আমি সম্পূর্ণ মীন রাশিতে বকরি থাকাকালীন শনির ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট তথা আমাদের যে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, মান্ডেন ইম্প্যাক্ট যেটাকে বলা হয়, তার উপরে আলোচনা করব, গ্লোবাল ইস্যুতেও আলোচনা করব, এবং পরের ফেজে আমি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আলোচনা করব, যেটা ইন্ডিভিজুয়াল আমাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেবে, যেগুলো আমাদের দেখে চলতে হবে আর কি। তো আলোচনা শুরুর আগে যে বিষয়গুলো নিয়ে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে সময় বা টাইমিং, ইম্পর্টেন্ট ম্যাটার, একটু নোট করবেন যারা একটু বেশি পরিমাণে ইনকিউজিটিভ আছেন, তারা নোট করবেন। 13 জুলাই, আগামী 13ই জুলাই সকালবেলা 7:24 শনি বকরি হবে। বকরি হওয়ার সময় যে ম্যাক্সিমাম দূরত্ব, শনি প্রথমবার বকরি হওয়ার সময় আর কি মীন রাশিতে যে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে 7°42' এবং এই সময় শনি কন্যা রাশির নবাংশে অবস্থান করবে। তো এই বকরি হওয়ার পরে শনি বেশ কিছুদিন, যেটা নেচার, স্ট্যাটিক ফেজে থাকে, এবং এই স্ট্যাটিক ফেজে থাকবে স্যাটার্ন একদম রিজিডলি স্ট্যাটিক ফেজে থাকবে, সেটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত। আর মাঝামাঝি লেভেলে স্ট্যাটিক ফেজে থাকবে, সেটা হচ্ছে 4 অগস্ট পর্যন্ত। তা 4 অগস্ট অবধি স্যাটার্নের ভেলোসিটি কারক যে জায়গাটা, মানে বিপরীত দিকে যে ভেলোসিটি আমরা বুঝতে পারবো, সে সময় থেকে কাউন্ট হবে, সেই জায়গাটা কিন্তু কম্পারেটিভলি অত্যন্ত কম থাকবে। শনি নিচের দিকে নেমে এসে কন্যা রাশি থেকে সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ 6°40' নিচে নামবে, সেটা হচ্ছে 18/8/2024, 18ই অগস্ট ভোরবেলা 5:16 এবং আরও নিচে নামবে স্যাটার্ন, এবং পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে 3রা অক্টোবর। 3°20' নিচে নামবে স্যাটার্ন, সেটা 4:58 বিকেলবেলা। তো এই সময় স্যাটার্ন সিংহ রাশি থেকে পুনরায় কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে। আলটিমেটলি মার্গী হবে শনি, তারপরে তার মোটামুটি 29 দিন পর থেকে শনির গতি অত্যন্ত স্লথ হয়ে যাবে এবং বকরি হওয়ার স্টেটে থাকবে, বকরি থেকে মার্গী হওয়ার স্টেটে থাকবে। আলটিমেটলি মার্গী হবে 28/11/2025 সকালবেলা 7:26
এবং কর্কটের নবাংশেই থাকবে। এই সময় শনি যে দূরত্ব পর্যন্ত নিচের দিকে নামবে সেটা হচ্ছে 55 মিনিট 11 সেকেন্ড। আমি অনেকবার আলোচনায় আপনাদের বলতাম, দেখবেন যে শনি পুনরায় মীন এবং আমাদের যে কুম্ভ রাশির যে জাংচার আছে তার কাছাকাছি নেমে আসবে, অর্থাৎ নিজের মূল ত্রিকোণের কাছাকাছি নেমে আসবে, 1 ডিগ্রির থেকে নিচে নামবে। সেটা হচ্ছে 55 মিনিট 11 সেকেন্ডে নামবে। এবং তারপরে শনি ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হওয়ার পরে আমাদের আলোচনা সেই পর্যন্ত স্টপ আর কি, 28শে নভেম্বর পর্যন্ত। তথাপি আমি দুটো জিনিস এখানে অ্যাড করে রাখবো। সেটা হচ্ছে পুনরায় শনি প্রথম 6 দিন একদম স্থির, মানে একদম স্ট্যাটিক, তারপরে মাঝামাঝি লেভেলের স্ট্যাটিক। এই মাঝামাঝি লেভেলের স্ট্যাটিকটা থাকবে হচ্ছে 18ই ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, আস্তে আস্তে গতি নিয়ে শনি পুনরায় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। সেটা হচ্ছে 20/1/2026 দুপুরবেলা 2:11 20/1/2026 দুপুর 2:11 এবং আস্তে আস্তে অতিক্রম করবে শনির এই মার্গী গতিতে। শনি প্রায় 20 ডিগ্রি পর্যন্ত পথ অতিক্রম করবে। সেটা সামনের বছর জুলাই মাসের মোটামুটি ধরুন 25-26 তারিখ পর্যন্ত, তারপরে গিয়ে বকরি হবে। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে থাকবে কতটুকু, সেটা হচ্ছে 13ই জুলাই থেকে তার মোটামুটি 5-6 দিন আগে থেকে 28 নভেম্বর পর্যন্ত আমাদের আলোচনার বিষয়বস্তু। আমি ভাগ করে দিয়েছি, ভাগগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আমি বেসিক আলোচনায় চলে আসি যে শনি যে রাশিতে বকরি হচ্ছে সেটি হচ্ছে মীন রাশি। আপনারা জানেন মীন রাশিতে শনি থাকবে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। মধ্যেখানে কিছুদিনের জন্য সে মীন থেকে মেষে চলে আসবে, গান্ডাম স্টেটে থাকবে, পুনরায় আবার মিনে প্রবেশ করবে, আলটিমেটলি মিন থেকে বেরোবে ফেব্রুয়ারি 2028 সাল। তো যাই হোক, মীন রাশিকে আমরা বলি কি যে দ্বাদশ রাশি, কালপুরুষের দ্বাদশ ভাব, এবং মীন রাশির দ্বাদশের যে দ্বাদশ ভাব সেটা কিন্তু কুম্ভ। তো আমাদের যে স্যালভেশনের যে পদক্ষেপ শুরু হয় সেটা শুরু হয় কুম্ভ রাশি থেকে। এখানে দুটো নক্ষত্র রয়েছে, একটার নক্ষত্র লর্ড হচ্ছে আজিকোপাদ, আর একটি হচ্ছে আহিরবুধান্ন। আমি বলেছি এই যে দুটো জোড়া নক্ষত্র পুঞ্জ আছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ আমাদের এই মোক্ষের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এবং এক্ষেত্রে মহাদেব এই দুটো নক্ষত্রকে মূলত কন্ট্রোল করে মেটেরিয়াল দৃষ্টিভঙ্গি থেকে, এবং যেটা আমাদের মোক্ষের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এটি মোক্ষ নির্দেশক ঘর কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে স্পেশালি। তো মীন রাশি আমাদের কি প্রকৃতির ভাবধারার সাথে যুক্ত? আমাদের দয়া, মায়া, কম্প্যাশন, তার সাথে আমাদের কল্পনাকে আশ্রয় করে, ইমাজিনেটিভ কেন করে সেগুলো বলছি। তার সাথে আমাদের ইনটিউশন নেচারটাও তৈরি করে। এই ইনটিউশন কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ইনটিউশনের থেকে অনেক বেশি, ব্যক্তি বা কোনো কিছু ধরুন কোনো মেটেরিয়াল ইনটিউশনের থেকে অনেক বেশি পরমাত্মিক ইনটিউশনকে এখানে সে ইম্প্যাক্ট করে। অনেক সময় খুব বেশি পরিমাণে সে এমপ্যাথেটিক, সে তার মধ্যে সমস্ত রকম ইমোশনের প্রকাশভঙ্গির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই ইমোশনটাকে আমি জাস্ট গোয়িং টু ডিসক্রাইব, এটা কি প্রকৃতির ইমোশন। তার মধ্যে আর্ট অ্যান্ড কালচারের গুণাবলী থাকে, এখানেও বলবো, কারণ শুক্র এখানে তুঙ্গ থাকে আপনারা জানেন। এবং তার সাথে যে কোনো পরিস্থিতিতে নিজেকে, নিজের যে অ্যাডাপ্টেশন কোয়ালিটি আমাদের মধ্যে আছে, আমাদের মনুষ্য জাতির মধ্যে এই কোয়ালিটিটা কম্পারেটিভলি বেশি আছে, কারণ আমরা চিন্তা করতে জানি। আমাদের মধ্যে সেইটুকু বুদ্ধি ঈশ্বর দিয়েছেন, হয়তো অন্য প্রাণীদেরও দিয়েছেন, কিন্তু আমরা সোকল্ড আমাদের মধ্যে আছে যে আমরা কালকে কি হবে, তো বৃষ্টি হচ্ছে, একটা শেল্টারের নিচে দাঁড়ালাম,
এমন একটা শেল্টারের নিচে দাঁড়াবো না যেখান থেকে বিপদ আসতে পারে। এইরকম খুব বিপজ্জনক না হলে আমাদের এই কমন সেন্সটা আছে, অর্থাৎ আমাদের মধ্যে সাময়িক হলেও একটু দূরবর্তী চিন্তা করবার ক্ষমতাটা রয়েছে উইথ রেসপেক্ট টু আমাদের চারপাশে যে সকল প্রাণী আছে। তার মানে এটা নয় যে তাদের মধ্যেও সেটা নেই। প্রত্যেকেরই বাঁচার অধিকার ঈশ্বর দিয়েছে এইখানে, শুধু আমাদের নয়। এবং এবং তার সাথে এই সমস্ত বিষয়ের সলিউশন, যেটা আমি বললাম, এই সলিউশনের ম্যাটারটাও দিয়েছে। এবং তার সাথে এর মধ্যে স্পিরিচুয়াল নেচার প্রচুর পরিমাণে আছে। তার সাথে ভেরি সেন্সিটিভ যে কোনো ম্যাটারের, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, তার সেন্সিটিভিটি নেচার খুব বেশি, টোটালি ড্রিভেন বাই দ্য ইমোশন। কিছু কিছু ক্ষেত্রে ওভারথিঙ্ক করে, এবং এই ওভারথিঙ্কের নেচারটা কিন্তু অনেক ডিপ। যাদের মধ্যে মনে করুন বেদান্ত দর্শন নিয়ে প্রচুর পড়াশোনা করছেন, অত্যন্ত ডিপ রুটেড থটস আর বিং প্রেজেন্ট উইদিন দ্য ক্যারেক্টার। তাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল সত্তা থাকে, যে সত্তাটা তারা দীর্ঘদিনের দ্বারা অ্যাডপ্ট করে নেয় এবং সেটার উপরে তারা ভর করে এগোতে থাকে। এবং যদি জ্ঞান প্রকৃষ্ট থাকে তাহলে এদের সহজে ইনফ্লুয়েন্স করাও সোজা, তারা সহজে মানুষকে বিশ্বাস করে, কিন্তু জ্ঞানটার মধ্যে পিওরিটি থাকতে হবে এবং স্পিরিচুয়াল নেচার তো যথেষ্ট বেশি থাকে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে গ্রহ যখন বক্রি হয়, আমি জাস্ট পরশু দিনের আলোচনায় বলছিলাম যে গ্রহ যখন বক্রি হয়, প্রত্যেকটি গ্রহই সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে কোনো একটা ফোকাসে রেখে, যেটাকে আমরা ফোসাই বলি, কোনো একটা ফোকাসে রেখে সে প্রদক্ষিণ করছে তার নির্দিষ্ট ইলিপ্টিক্যাল মানে তার যে পেরিফেরি আছে তার মধ্যে সে প্রদক্ষিণ করছে। এবং প্রত্যেকের প্রদক্ষিণের তলটা এক নয়, আমি বারবার বলছি। আমার আঙ্গুল যদি মনে করুন যে সান হয়, তাহলে এই সানের চারিদিকে যদি পৃথিবী এভাবে ঘোরে, ধরে নিচ্ছি, তাহলে হয়তো মঙ্গল এভাবে ঘুরছে, বৃহস্পতি হয়তো এভাবে ঘুরছে, মানে এর তলটা কিন্তু 3 ডিমেনশনাল। আমাদের মানে বিজ্ঞানের বইতে বা ভূগোলের বইতে যে ধরনের পিকচারগুলো আঁকা থাকে, তাতে সীমাবদ্ধতাটা হচ্ছে সেখানে একটা 3D পিকচার 2 ডিমেনশনাল একটা পেপারের মধ্যে আঁকতে হয়, সেক্ষেত্রে কিছুটা কাঠিন্য থাকে। কিন্তু এর তলগুলো কিন্তু একরকম নয় গ্রহের ক্ষেত্রে। তার ফলে প্রত্যেকটা গ্রহ যখন পরিভ্রমণ করে, তো পরিভ্রমণ করতে করতে বছরের কিছু সময় থাকে যখন পৃথিবীর সাপেক্ষে সেই গ্রহের দূরত্ব কমে যায়, আর কিছু নয়, ডিস্টেন্সটা কমে যায়। শনির ক্ষেত্রে সেটা প্রত্যেক বছর মোটামুটি ধরুন এই 4 মাস 16 থেকে 20 দিনের মতন। তার মানে আপনি যদি সংখ্যার বিচারে ধরেন, সেটা 146 থেকে 150 দিনের মতন শনি তার নিজের কক্ষপথে পৃথিবীর কাছাকাছি এসে পড়ে। আবার তারপরে তার নিজের কক্ষপথে দূরে চলে যায়, পৃথিবীও শিফটেড হয়ে যায়। সবাই শিফটিং হচ্ছে, কোনো এমন একটা মুহূর্ত নেই যে মুহূর্তে কেউ দাঁড়িয়ে রয়েছে। এটা একটা মহাজাগতিক খেলা, যেভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন সেভাবে বিষয়টি ঘটতে চলেছে। তো সেই হিসাবে যখন সেটা হয় আর কি, তখন আমাদের টেম্পোরারিলি মনে হয় যে পৃথিবীর সাপেক্ষে সেই প্ল্যানেটটি কিছুক্ষণের জন্য পেছন দিকে যাচ্ছে। এটা আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি, রিলেটিভ মোশনের ক্ষেত্রে এটা হয়। এটা অ্যাঙ্গুলার মোশন, এটা কৌণিক গতি, কিন্তু আপনারা রৈখিক গতিতে দেখবেন যে দুটো গাড়ি যদি পাশাপাশি মনে করুন একই দিকে মুভমেন্ট করছে, যাদের রেসপেক্টিভ ভেলোসিটিস হচ্ছে যথাক্রমে, মানে রেসপেক্টিভ ভেলোসিটিস হচ্ছে 50 km/h অ্যান্ড 55 km/h। তো দুটো গাড়িতে দুজন ব্যক্তি জানলা দিয়ে দুরকম দৃশ্য দেখছেন, মনে করুন দুজনই শুধু দুটো গাড়িকে দেখছে, পার্শ্ববর্তী অন্য কোনো বিষয়ের দিকে তারা দৃষ্টি দিচ্ছে না। তো তাহলে দেখবে যে গাড়িটার স্পিড বেশি, সেই গাড়ির যিনি যাত্রী আছেন তিনি তার পাশের গাড়ির
যাত্রীকে দেখবেন সে 5 কিলোমিটার বেগে পিছন দিকে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কেউ পিছন দিকে যাচ্ছে না, দুজনেই সামনে দিকে যাচ্ছে, বাট ইট অ্যাপিয়ার্স টু বি যে সে পিছন দিকে যাচ্ছে। আর যে গাড়ির গতি কম আছে 50 কিলোমিটার, সেই গাড়ির যাত্রী তার পাশের গাড়ির যাত্রীর দিকে তাকালে দেখতে পাবে যে সে 5 কিলোমিটার বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দুজনেই এগিয়ে যাচ্ছে, দুজনের গতি ডিফারেন্ট হওয়ার জন্য একজনকে আরেকজনের মনে হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে, একজনকে মনে হচ্ছে সামনে দিকে চলে যাচ্ছে। কতটুকু বেগে সামনে এবং পিছনে যাচ্ছে, দুজনের গতিবেগের ডিফারেন্সটা, সেটাই হচ্ছে রিলেটিভ মোশন। দুজনে যদি একই গতিতে থাকতো তাহলে খানিকক্ষণের জন্য দুজনকে স্থির মনে হতো। যেই সময় গ্রহ বক্রী হতে থাকে, অর্থাৎ মনে করুন 13 তারিখ বক্রী হবে, তাহলে মোটামুটি 7 তারিখ পেরিয়ে গেলে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে সেটা মহাজাগতিক ক্ষেত্রে ওই রকম একটা গতিতে থাকবে যখন দুজনের পৃথিবীর এবং শনির যে রোটেশনাল যে তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে সেটা প্রায় কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকবে না, কাছাকাছি থাকার কথা নয়, কিন্তু মনে হবে কাছাকাছি আছে। তো সেই সময় একে অপরকে একদম স্ট্যাটিক দেখবে, স্থির দেখবে, সেই জন্য সেই ফেজটাকে বলে স্ট্যাটিক। আবার যখন উল্টো দিকে শনি যখন সেই দূরত্বটা, সার্টেন দূরত্বটা অতিক্রম করে পৃথিবীর সাপেক্ষে বেরিয়ে যাবে, সেটা 28শে ডিসেম্বরের মোটামুটি 5-6 দিন আগে হবে এবং 28শে নভেম্বরের, এবং 28শে নভেম্বর থেকে আরও 4-5 দিন পর, 6 দিন পর পর্যন্ত ওই রকম একটা স্টেট তৈরি হবে। এটাকে বলা হয় একটা মানে খুব টেম্পোরারি স্ট্যাটিক ফেজ, যখন দুজনের গতি একে অপরের সাপেক্ষে মনে হচ্ছে সমান। আমাদের যে সমস্ত জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো পৃথিবীর চতুর্দিকে ঘোরে, যেগুলো সবই তো অপারেট করা যায় এখান থেকে, সেগুলো মনে করুন যে আপনি সকালবেলা উঠলেও মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে, আবার বিকেলবেলাও মনে হবে। অর্থাৎ পৃথিবী নিজের অ্যাক্সিসে যে রোটেশন আছে তার, সেই অ্যাক্সিসের রোটেশনের ধরুন 450 কিলোমিটার দূরে একটা স্যাটেলাইটকে রাখা হয়েছে, তার রোটেশনটা পৃথিবীর চারদিকে রোটেশনের সমপরিমাণ রাখা হয়েছে। যদিও তার সার্কামফারেন্সটা অনেক বেশি, পৃথিবী থেকে 450 কিলোমিটার দূরে গেলে পৃথিবীর দিকে ঘুরতে তার যে বলয়টা তৈরি হবে সেটা তো বেশি, তার ফলে তার রোটেশনাল মোশনটা বেশি রাখতে হয় পৃথিবীর ওই নির্দিষ্ট অংশ থেকে তাকে স্থির দেখানোর জন্য। সেটা বিজ্ঞানীরা সেভাবে সেটাকে নির্দিষ্ট করেন। কিন্তু আপনি যখনই তাকাবেন তখন মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে। তো এটাকে বলা হয়, সেটা তো নিয়ন্ত্রিত এবং স্যাটেলাইট, সেটা যেহেতু উপগ্রহ, সেটা কৃত্রিম উপগ্রহ, সেই কারণে সেটিকে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট আয়ু তার থাকে এবং সেই আয়ু পর্যন্ত তিনি যে কার্যের জন্য তাকে পাঠানো হচ্ছে সেই কার্য সে সম্পাদন করে। সে জিও স্টেশনারি হতে পারে, বিজ্ঞানীরা মনে করলে নাও হতে পারে, তাকে যেভাবে তার গতি পরিচালিত করবে তিনি সেইভাবে কাজ করবেন। কিন্তু এক্ষেত্রে তো মহাজাগতিক বিষয়, এক্ষেত্রে ব্যাপারটা আগে থেকে সেটেলড থাকে, প্রত্যেক বছরই সেটা সংগঠিত হয় এবং সেটাই নির্দিষ্ট সময় করে হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে একবার হয় এবং সেই যেহেতু তারা পৃথিবী থেকে দূরবর্তী প্ল্যানেট। মঙ্গল এবং শুক্রের ক্ষেত্রেও মোটামুটি, মঙ্গলের ক্ষেত্রে প্রায় 20 মাস অন্তর মঙ্গল 65 দিনের জন্য বক্রী হয়ে যায়, 61 থেকে 65। শুক্র মোটামুটি 1.5 বছরের বেশি সময়ের পরে প্রায় 41 থেকে 44 দিনের জন্য বক্রী হয়। বুধ বছরে 3 বার হয়, যেহেতু বুধ পৃথিবীর কাছে আছে, তার যে রোটেশন অর্থাৎ তার যে উপবৃত্তাকার কক্ষপথ সূর্যের চতুর্দিকে সেটা কম্পারেটিভলি কম। তো সেই কারণে শনির পুরো পৃথিবী মানে পুরো সূর্যকে একবার রাউন্ড করতে 29.5 বছর সময় লাগে, যেটা আমাদের টোটাল 12টা রাশির যে ফল, সেভাবেই ক্যালকুলেশনটা করা হয়। আমি জটিল গণনায় চলে যাচ্ছি, কনসেপশনটা শুধু এটুকু রাখুন যে সে পৃথিবীর কাছাকাছি থাকে সেই মুহূর্তে, তার কক্ষপথে, সেই কক্ষপথ থেকে বেরিয়ে চলে আসবে না, কেউ কারো কক্ষপথ থেকে বেরোতে পারবে না, বেরোলে সেটা মানে একটা বীভৎস ঘটনা ঘটবে আর কি, সেটা বেরোনোর ইমিডিয়েট অন্তত সম্ভাবনা নেই। কিন্তু যে যার কক্ষপথের মধ্যে মনে হবে যে সে পৃথিবী, মনে হবে না, সে পৃথিবীর কাছাকাছি থাকবে।
এবং যে কাছাকাছিটা থাকা, এই মুহূর্তে শনি কোথায় আছে? মীন রাশিতে আছে। মহাকাশে আমাদের ভাগ আছে, দূরত্বগুলো বিজ্ঞানীরা ভাগ করে দিয়েছে, রাশি আকারেই ভাগ করে দেওয়া আছে। তো মীন রাশিতে অবস্থান করছে, মীন রাশির মধ্যে কাছাকাছি অবস্থান করবে। তো গ্রহ যখন, যে কোনো গ্রহ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, বা আমি যদি উল্টো করে বলি, পৃথিবী যখন সেই নির্দিষ্ট গ্রহের কাছাকাছি অবস্থান করে একে অপরের কক্ষপথে ঘুরতে ঘুরতে, তখন যে ঘটনাটা ঘটে, সেই গ্রহের যে ইম্প্যাক্ট পৃথিবীর ওপরে সেটা বহুগুণ বেড়ে যায়। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে কোনো একটা বিষয় দূর থেকে কন্ট্রোল হচ্ছে। একটি চুম্বককে আপনি দূর থেকে কিছু চৌম্বকীয় পদার্থকে কন্ট্রোল করছেন, বাচ্চাদের বিভিন্ন গেমস আছে, কিন্তু সেই চুম্বকটিকে যদি চৌম্বকীয় পদার্থের কাছাকাছি নিয়ে যান, তাহলে কি হবে? ফোর্স অফ অ্যাট্রাকশনটা তার মধ্যে বেড়ে যাবে, তাকে অনেক অনেক বেশি তার ইনফ্লুয়েন্স তার মধ্যে বাড়বে। ঠিক সেই জিনিসটাও আমাদের উপরই হয়। যে কারকতার জন্য গ্রহগুলো রয়েছে, তারা ডেমিগডস, তো তাদের নির্দিষ্ট কার্যপ্রণালী রয়েছে, সেই কার্যপ্রণালীর মাত্রাটা বাড়ে, যেটাকে আমরা বলি চেষ্টা বল। এই প্রত্যেকটা শব্দের পেছনে ওই বলেছিলাম যে সংস্কৃত থেকে যখন রূপান্তর হয়েছে বেঙ্গলিতে, যারা বাংলায় বই পড়েন তাদের ক্ষেত্রে এই রূপান্তরটা অনেক সময় লিটারাল রূপান্তর হয়েছে। সেই কারণে বিষয়টা অনেক সময় শুনতে অদ্ভুত লাগে। চেষ্টা বলার কিছুই নয়, তার বলের সাথে কিছু অতিরিক্ত চেষ্টা যোগ হয়, অর্থাৎ বল প্লাস অতিরিক্ত বল, দ্য অ্যাডিশনাল ফোর্সেস আর টু বি অ্যাডেড উইথ দ্য ন্যাচারাল ফোর্স অফ দ্যাট কনসার্ন প্ল্যানেট। এবং সে পৃথিবীর ওপরে সেই বলটার বৃদ্ধি ঘটিয়ে দেয়। যখন বৃদ্ধি ঘটিয়ে দেয়, তখন যে ন্যাচারাল ফোর্স আছে সেই ফোর্সটা বেড়ে যায়, আর কিছুই নয়। আমি মাস্টারমশাই বা কোনো শিক্ষা ঘরের উদাহরণ দিয়ে বলেছিলাম যে 40টা ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিচ্ছেন, মাস্টারমশাই দূরে বসে দেখছেন, সবাই মোটামুটি তার তার পড়াশোনার অনুসারে তারা তারা পরীক্ষার খাতায় লিখছেন। মাস্টারমশাই হঠাৎ উঠে রাউন্ড দেওয়া শুরু করলো এবং কোনো একজন ছাত্রের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল বা ছাত্রীর কাছাকাছি দাঁড়ালো। তার মধ্যে একটু হলেও একটা অস্বস্তির সৃষ্টি হবে, কারণ হয়তো মাস্টারমশাই নর্মালি দেখছেন খাতার দিকে, কিছুই দেখছেন না সে দূর থেকে, কিন্তু মনে হবে আমি কি লিখছি দেখছে, আমি ভুল লিখছি কিনা দেখছে, তার মধ্যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি হবে। ঠিক সেরকমই ইম্প্যাক্ট তৈরি হয় গ্রহ যখন কাছাকাছি চলে আসে, এবং বহু ক্ষেত্রে তার লেখার মধ্যে কিছুটা ভুলে যাওয়া, ফাম্বল করা, বানান ভুল করে ফেলা, এটা কিছুই নয়, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে সামহাউ যে আমরা কোনো ভুল করছি কিনা, এরকম কিছু, আর কিচ্ছু না। তো সেইটা যখন দূরে থাকে তখন সেটা নর্মাল থাকে, যখন কাছে আসে তার বলটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়াটাকেই আমরা বকরি ইফেক্ট বলি। যখন বকরি ইফেক্ট থাকে, গ্রহ কিন্তু তখন তার সমস্ত বলকে একসাথে ইম্প্যাক্ট করতে পারে না। কেন করতে পারে না? কাছাকাছি যখন চলে আসে তখন দেখবেন যে আমার যে ফোনটাতে রেকর্ড হচ্ছে এখন, সেই ফোনটা মোটামুটি আমার ফেস থেকে 2 ফুট, 2.25 ফুট দূরে আছে। আপনি রুমের পেছনে কতটা অংশ দেখতে পাচ্ছেন? মোটামুটি 6 ফুট মতন দূরত্ব দেখতে পাচ্ছেন। আমি যদি ফোনটাকে পিছনে সরিয়ে নিয়ে যাই, তাহলে রুমের আরও অংশ দৃষ্টিগোচর হবে। আমি যেহেতু ফোনটা কাছে রাখছি, তার কারণ আমার ভয়েসটা যাতে ক্লিয়ার রেকর্ড হয়, বহু মানুষ শুনতে পান না, সেই কারণে ক্লিয়ার রেকর্ডিংয়ের জন্য, আর কোনো কজ নেই। কিন্তু দূরে গেলে কি হবে? ঘরের অ্যাপারচারটা বেড়ে যাবে, কিন্তু কাছে থাকলে তার গুণটা কি হচ্ছে? আমার ভয়েসটা মোটামুটি একটু বেটার রেকর্ড হচ্ছে। দূরে নিয়ে গেলে কি হবে? তার ফল হচ্ছে আপনি অনেকটা জিনিস দেখতে পাবেন বেশি, কিন্তু আমার মূল বক্তব্যটা হয়তো কম শুনতে পাবেন। বিশেষত যারা ধরুন একটু হার্ড অফ হিয়ারিং আছে, তারা হয়তো শুনতেই পারবেন না। সেইটা হচ্ছে ব্যাপার। যখন কোনো কিছু বেশি সামনে চলে আসে, তখন তার ইম্প্যাক্ট কোনো একটা বা একাধিক নির্দিষ্ট পয়েন্টের উপরে থাকে, তখন তার সার্বিক পয়েন্টের যে ইম্প্যাক্ট সেটা কমে যায়, আর কিছুই নয়। রাজা তার রাজধানীতে রয়েছে, রাজধানীতে থেকে তার শাসন কার্য পরিচালনা করছে। তার মনে করুন 10খানা প্রভিন্স আছে, প্রদেশ আছে। এবার রাজা তার রাজধানী থেকে কোনো একটা প্রভিন্সে চলে গেল, তখন কি হলো? সেই প্রভিন্সের গুরুত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল, যে সেখানে রাজা অবস্থান করছে, সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন রাখতে হবে, কারণ রাজা কাছাকাছি চলে এসেছে। কিন্তু পক্ষান্তরে অন্যান্য প্রভিন্সগুলো কিন্তু একটু রিল্যাক্সড হবে, যে তাহলে এই সময় আমরা
মানে কেউ যদি দুষ্ট হয় সে চেষ্টা করবে কি আমরা কিছু নেগেটিভ কাজ করবার চেষ্টা করি, কিন্তু সেক্ষেত্রে আমার বক্তব্যটা সেই সেই মানে মূল্যমানে নয়। আমার বক্তব্য হচ্ছে অন্যান্য অংশগুলো কিছুটা রিল্যাক্সড থাকবে, সেটাই। তো যখন শনির মতন এত বড় একটি জাইগ্যান্টিক প্ল্যানেট যে একটি ঘরে 2.5 বছর থাকে, সেখানে চন্দ্র একটি ঘরে 56 ঘন্টা থাকে, দুটোর মধ্যে তো কিছু মৌলিক ডিফারেন্স তো অবশ্যই রয়েছে। শনি কাল নির্দেশক গ্রহ এবং মানে পারপেচুয়াল ফল দেওয়ার গ্রহ। সে যখন কোনো একটা ঘরে বকরি হয়ে যাচ্ছে এবং পৃথিবীর থেকে তার দূরত্ব তাদের রেসপেক্টিভ কক্ষপথের মধ্যে কাছাকাছি থাকছে, তখন তার কিছু স্পেসিফিক ফাংশনের ওপরে স্ট্রেস বেশি পড়ে, সার্বিক ফাংশনের ক্ষেত্রে অতটা ইকুইলিব্রিয়াম থাকে না। এটাই আমার বলার উদ্দেশ্য। তাহলে কোন কোন ফেজে সেই বলটা বেশি পরিমাণে ইনকার্ড হবে সেটা আমাদের আলোচনার বিষয়। তো সেটা আমি একটা একটা করে আপনাদের বলতে থাকি। আচ্ছা, দেখুন, শনি যে ঘরে থাকে কতগুলো বেসিক জিনিস আগে রুলস কতগুলো জেনে নিন। শনি যে ঘরে থাকে সেই ঘরের কারকতাকে শনি কন্ট্রোল করে কিভাবে। শনি হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোলার মানে সে তার সোলকে, মানে আমি যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে বলি, সে তার সোলকে কন্ট্রোল করে। মনকে, সোলের ওপরের যে আবরণ থাকে মন বুদ্ধি অহংকার, অর্থাৎ মন বুদ্ধি অহংকারকে কন্ট্রোল করলেই তো সোল কন্ট্রোলড হবে। সোলের তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে খুব একটা কোনো তার যোগাযোগ নেই। তো সে একটা ফরেন এন্টিটি, সে একটা অন্য ক্লাস থেকে আসে এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে আমরা তাকে অ্যাটাচমেন্ট করিয়ে নেওয়ার মতন একটা ভুলভ্রান্তি করি। তো শনি কি করে, শনি সেই মন বুদ্ধি অহংকারকে সে বাইপাস করানোর চেষ্টা করে, সোলকে ফোকাস করে সে যাতে পরম নলেজটাকে নিতে পারে এই সোসাইটি থেকে। যে যে নলেজগুলো যে সমস্ত গুরু শিক্ষকেরা আমাদের দিয়ে গেছে, দ্য এক্সট্রিম নলেজ, সেটা দিতে পারে। এটা শনির বেসিক জায়গা থেকে। সেই জন্য শনি সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মানুষের যত মেটেরিয়াল ফাংশন আছে তাকে সে নিয়ন্ত্রণ করে। আমি মানে আমাদের বেঙ্গলি ভাষায় বলি যে কোটিপতি মানুষকে দেখেছি যে তার মধ্যে কোনো বিকার নেই, তার প্রভূত অর্থ আছে, কিন্তু অন্যান্য যারা মেটেরিয়াল মানুষ তারা সারাদিন দৌড়ে বেড়াচ্ছে সেই অর্থ আরও কী করে আয় করব। সেও কিন্তু আয় করছে, কিন্তু আয়ের সে কিন্তু একটা বড় অংশই সে কিন্তু অন্যান্য কাজে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সে সেটাকে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে লাগাচ্ছে, বিনিয়োগ করছে সেই টাকা, এবং তা থেকে অন্য মানুষের কাজ হচ্ছে। সে সোসাইটিকে দেখছে, কিন্তু তার ভিউ পয়েন্টটা অনেক বড়। সে নিজে কিন্তু খুব সাধারণ একটা একদম ডাউন টু আর্থ জীবনযাপন করছে। তার মধ্যে কোনো রকম কোনো ভ্যানিটি তো বহু দূরস্থ, তার কোনো রকম কোনো যেটাকে বলে দিখাওয়া এরকম কিছু কিন্তু নেই। সে একদম নর্মাল, ডাউন টু আর্থ সমস্ত কিছুতে। তো এইটা হচ্ছে স্যাটার্নের প্রথম গুণ। 2 নম্বর গুণ হচ্ছে সে সমস্ত কিছুতে অবিচল থাকতে পারে। অবিচল কখন থাকতে পারে? যে মানুষ জানে তার অন্তিম ফেজ কি হতে পারে, যে তার এক্সট্রিমটা জানে, সে মানুষই শান্ত থাকতে পারে। সে কোনো কিছুতে খুব রেয়ার সে বিচলিত হয় বা ওভার রিয়্যাক্ট করে। এবার আমি খানিকক্ষণ আগে বলেছি মিনের ঘরের মধ্যে ইমোশন, প্যাশন, ওভার থিঙ্কিং, কোনো কিছুতে মনুষ্যত্ব বা মেটেরিয়াল যে জায়গাটা সেটা অত্যন্ত বেশি মীন রাশির। কারণ শুক্র এখানে, এটা বৃহস্পতির ঘর। বৃহস্পতি মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশনে তৈরি হয়। মূলত মেটেরিয়াল নলেজ তার মধ্যে বেশি থাকে এবং তার থেকে স্পিরিচুয়াল জায়গাটাকে এক্সট্র্যাক্ট করতে হয়, আর তাও সেটা শেষের দিকে থাকে। আর শুক্র এই ঘরে এসে তুঙ্গ থাকে। কেন থাকে একাধিকবার বলেছি, কিছুদিন আগে শুক্র এখানে ছিল দীর্ঘদিন। সেই অনুষ্ঠান পারলে একটু দেখে নেবেন কেন ছিল। তো ফ্যাক্টর হচ্ছে এই ঘরের মধ্যে এত মেটেরিয়াল গুণ আছে এবং সেখানে শনি রয়েছে, স্পিরিচুয়াল গুণও আছে। শুক্র কিন্তু অলসো গুরু, এবং গুরু আছে মানে তার মধ্যেও স্পিরিচুয়াল শক্তিবোধ সব কিছু আছে। অ্যাপ্লিকেশনটা উল্টো দিকে আছে, আর কিছুই নয়। এবার সেক্ষেত্রে শনি কি করবে প্রত্যেকটা, এবং
আমার গুরুদেব যেটা বলতেন, শনির যে বলয় আছে একাধিক, এই বলয়গুলো হচ্ছে এক একটা থ্রেশহোল্ড, যে থ্রেশহোল্ড দ্বারা স্যাটার্ন সেটাকে একটা সীমানা নির্দেশ করে যে ইউ মাস্ট নট গো বিয়ন্ড দ্য থ্রেশহোল্ড। গেলে পরে তোমার ক্ষতি হতে পারে, ক্ষতি মানে মেটেরিয়াল ক্ষতি হতে পারে, স্পিরিচুয়াল ক্ষতি হতে পারে। তো শনি যখন মীন রাশিতে থাকে তখন শনি যেটা করে মানুষকে বাস্তবের সাথে মুখোমুখি হতে সাহায্য করে, এবং বাস্তব ধর্ম সেটা যে ইমোশনের, আমাদের জীবনটার ইমোশনের তো মূল্য আছে মেটেরিয়াল লাইফে বা স্পিরিচুয়াল লাইফেও আছে, কিন্তু সেটা ভগবানের সাথে, অন্য কিছু জায়গায় না। কিন্তু মেটেরিয়াল লাইফে ইমোশন আমাদের কি হয়, আমাদের বস্তুবাদী, আমরা নিজে, আমাদের সাথে, আমাদের পরের লেয়ারে আমাদের খুব কাছের যারা আত্মীয় স্বজন আছে, স্বামী স্ত্রী পুত্র কন্যা, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, এরকম করে যে আমাদের যে লেয়ারগুলো তৈরি হয়েছে এবং তাদের জন্য যে অ্যাটাচমেন্ট, তাদের জন্য আমাদের সকাল থেকে উঠে দৌড়ঝাঁপ করা, অ্যাকুমুলেশন অফ মানি, তার সাথে ইনসিকিউরিটি বোধ, তার জন্য আমাদের ইকোনমিক মেটেরিয়াল জায়গাকে বেশি পরিমাণে মানে কনজারভেটিভ হতে হবে যাতে সেখানে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই ধরনের মানসিকতা হচ্ছে মেটেরিয়াল। কিন্তু শনি এগুলোতে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করে। শনি কি করবে, আপনাকে প্রথম আপনার মধ্যে আত্মদর্শন তৈরি করবার চেষ্টা করবে, যদি আপনার হরোস্কোপে সেই পরিমাণ গুণাবলী থাকে যে আপনি কতটা দূর পর্যন্ত আপনার মেটেরিয়াল জীবনকে নিয়ে যাওয়া উচিত, বা তারপরে সেটা নিয়ে আর বেশি ভাবনা করা উচিত নয়। কারণ পরের জেনারেশন, তার পরের মতন তারা তো কেউ এরকম নয় যে তারা অকর্মণ্য, তাদেরও তো ভগবান শক্তি দিয়ে পাঠাচ্ছে, আপনার থেকে বেশি শক্তি হয়তো দিতে পারে, অনেক গুণ বেশি শক্তি দিতে পারে, তো সে তার মতন করে নেবে। আমাদের যে মানে এই যে একটা অতিরিক্ত চিন্তা থাকে আমাদের নিজেদের বা তথা একদম পরিবারকে নিয়ে, এই চিন্তাগুলো যে বহু ক্ষেত্রে খুব হাস্যকর এবং তার কোনো অ্যাকচুয়াল মানে তার কোনো রিয়েলিটি নেই, এগুলো আপনাদের বোঝাতে কিন্তু স্যাটার্ন এই মুহূর্তে ভীষণভাবে সাহায্য করবে। নিজের যে দায়িত্ব, নিজের যে রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু বেশি পরিমাণে বাড়াবে। মহর্ষি পরাশর একটা কথা বলতেন ওনার মতন করে, আমি সেটাকে বর্তমান যুগে খুব সহজে বোঝার জন্য বলছি। ধরুন আমাদের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যার জন্য পৃথিবীর ওপরে বা যে কোনো ভারী বস্তুর ওপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, ঠিক আছে? তো খুব ছোটোবেলায় যারা 11-12 ফিজিক্স পড়েছে তাদের একটা কমন প্রশ্ন করতেন যে একটি ইটকে যদি আমরা নিচের থেকে ওপরের দিকে ছুড়ে দিই তাহলে ইটটির দিকে পৃথিবী এগিয়ে যায় না কেন, পৃথিবীর দিকেই কেন ইটটি এগিয়ে আসে? ইটটিরই তো বল আছে, বা তার একটা বল মানে তার একটা মাস আছে, তো তারও একটা ক্যাপিটাল জি আছে, তো সেদিকে এগোয় না কেন? তো এর কজটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা বা শক্তিটা, আমাদের মাসটা অনেক বেশি, সেই জন্য আমি খুব সহজ ভাষায় বলছি, ভারী জিনিসের দিকে কম ভারী জিনিস এগিয়ে আসে, ছুটে আসে। এবার আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাদের আছে বলে আমাদের মাটির সাথে পায়ের সাথে আমরা চলতে পারি, আমাদের ছোটোবেলা থেকে চলতে চলতে একটা ন্যাচারাল অভ্যাস তৈরি হয় যে কতটা দূরত্বে আমাদের পা উঠবে, সেই জন্য এবড়ো খেবড়ো রাস্তায় আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, কারণ আমাদের একটা সহজাত প্রবৃত্তি তৈরি হয়ে যায় ছোটোবেলা থেকে চলতে চলতে। তো আমাদের কি হয়, মহর্ষি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের এই লোয়ার লিমসকে, মীন রাশি, অ্যাকচুয়ালি মীন রাশি কি দেখে, পায়ের ফিট, আমাদের যে পায়ের যে চেটো পাতা যেটাকে বলে সেই অংশে, তো মহর্ষি যেটা বলছেন যে আমাদের এই পাতাটা অনেক ভারী হয়ে যায় এই সময়, বিশেষত স্যাটার্নের মতন, রাহুর মতন, পক্ষান্তরে বৃহস্পতির মতন কোনো গ্রহ যখন এখানে অবস্থান করে, মঙ্গলের মতন কোনো গ্রহ যখন এখানে অবস্থান করে, তো এটাকে অ্যাপারেন্ট ওয়েটি করে দেয়। ওয়েটি করে দেয় মানে এটার যদি বাস্তবিক যদি এর এখান থেকে এক্সট্র্যাক্ট করেন তার কথার সারবত্তা, সেটা হচ্ছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। আমরা যে দায়িত্ব নর্মালি নিয়ে থাকি সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কর্মজীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সেখানে আমাদের অনেক বেশি দায়িত্ব নিতে হয়। তার ফলে কি হয়,
আমাদের না এই দায়িত্বটা অনেকটা মনে হয় যে পায়ের সাথে আমাদের ভারী কোনো বস্তু বাঁধা আছে এবং সেই অবস্থায় আমাদের হাঁটতে দিচ্ছে, তার ফলে আমরা কিছুটা ঘষে ঘষে হাঁটছি, মানে ড্র্যাগিং করতে হচ্ছে আমাদের। ওনার বক্তব্য সেটা, মানে অ্যাকচুয়ালি ইট অ্যাপিয়ার, সেটা ফিল করা যায়। এখানে যখন শনি বকরি থাকবে তার তার কারকতা বা ভাবার্থ অনুসারে এই ফিলিংসটা কিন্তু তৈরি হবে। অর্থাৎ যে দায়িত্ব বা সংকল্প আমরা জেনারেলি নিয়ে থাকি তার থেকে অন্তত 2.5 গুণ বেশি দায়িত্ব এ সময় বৃদ্ধি পাবে, বিশেষত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে। ডিসেম্বরের প্রায় সেকেন্ড মানে উইক পর্যন্ত এই বলটা কিন্তু পুরো মাত্রায় প্রযোজ্য থাকবে, তারপরে আবার কিছুদিনের জন্য রিল্যাক্স করবে। আচ্ছা, তো পাইসিসকে আমরা কি বললাম? পাইসিস হচ্ছে অত্যন্ত গভীর জ্ঞানের সাগর, হ্যাঁ, জ্ঞান সাগর। তো সেই সাগরের সাগর মানে কি? তার কোনো সীমা নেই। আমরা কি বলি যে সমুদ্র মানে অসীম, কথা বলি না, আমাদের অসীম তো নয়, আমাদের অবশ্যই তার সীমা আছে, ভগবানবাদে সব কিছুরই সীমা আছে। তো সেই সীমার মধ্যে আমাদের ক্ষমতার সাপেক্ষে অনেক কয়েক কোটি গুণ বেশি। তো সেই হিসাবে আমরা সেই জায়গাতেও বাউন্ডারি বা আমরা ফোকাসিংটা প্রপারলি করতে পারবো যে আমাদের কতদূর পর্যন্ত এখানে এনহ্যান্সড হওয়া উচিত। যাদের ক্ষেত্রে দশা বা যাদের ছকের গুণগত মান অনেক বেটার বা শনি মোটামুটি মাঝারি লেভেলের বলি আছে, তারা কিন্তু এ সময় এই ব্যাপারটার মধ্যে, অর্থাৎ আমরা এমন একটা জ্ঞান সাগরে পড়লাম, আমাদের চারপাশে অসম্ভব জ্ঞানী মানুষজন আছেন যারা প্রচুর নলেজ দিচ্ছেন, কিন্তু আমারও তো রেসিপিয়েন্টেরও তো একটা ক্ষমতা থাকবে সেই নলেজ নেওয়ার। সেই নলেজ যাতে আমরা একটা ধরনের কম্পার্টমেন্টাল ফেজে নিতে পারি, ভাগে ভাগে আমাদের মধ্যে আসতে পারে, সেই নলেজের কম্পার্টমেন্টটা কিন্তু স্যাটার্ন ক্ষেত্রে তৈরি করবে। তার ফলে যারা বিভিন্ন টেকনিক্যাল পড়াশোনা করছেন, স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা হায়ার মেডিকেল লেভেলে পড়াশোনা করছেন, বা ধরুন কোনো হায়ার ফিজিক্সে কোনো স্টাডি করছেন, হ্যাঁ, বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের মধ্যে যে হিউজ নলেজ তাদের মধ্যে যে থাকেন সে সকল ব্যক্তিদের মধ্যে, সেই জায়গাগুলোর মধ্যে প্রপার মানে কম্পার্টমেন্ট সেখানে তৈরি হবে, যাতে সেই নলেজটা যেটা যেখানে সেটা একদম পারফেকশনের ভাবে সেখানে পরিপূর্ণ হতে পারে। এবং এখন যদি মানে গ্লোবালি আপনারা দেখেন যে বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে সারা পৃথিবীতেই বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত তথা সিদ্ধান্তের মধ্যে বেশ কিছু ঋণাত্মক, অন্তত আমাদের মতন সাধারণ মানুষ যেটাকে আমরা বুঝতে পারি, ঋণাত্মক কিছু সিদ্ধান্ত বেশ কিছু শক্তিধর দেশ কর্তৃক নেওয়া হচ্ছে। এই ধরনের সিদ্ধান্তগুলোর মধ্যে কিন্তু একটা খুব পজিটিভ চেঞ্জ আসবে, কিন্তু সেই চেঞ্জটা আসতে অগস্টের মিড পর্যন্ত আসতে হবে। তারপরে তার মধ্যে বা সেই সকল দেশবর্গ আছে যারা, আমাদের দেশও শক্তিশালী অত্যন্ত, কিন্তু তার মানে তো এটা নয় যে একমাত্র শক্তিশালী, অন্যান্য শক্তিশালী দেশও আছে। তো একটা সমবেত মানে যে প্রচেষ্টা থাকবে সেটার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকবে যেটা আমাদের রিলিফ দেবে। এবং তার সাথে যে ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস যেটা খুব বেশি পরিমাণে হচ্ছে এখন সারা পৃথিবীতে, আমি বারবার বলেছিলাম যে রাহুর নক্ষত্রে রাহু যখন আসে, রাহু প্রচুর বাউন্সি করে তারপরে জিনিসটাকে নর্মাল করে। আপনারা নর্মাল ইফেক্টটা দেখতে পাবেন সামনের বছর থেকে, সামনের বছরের মোটামুটি মার্চ অনওয়ার্ডস দেখতে পাবেন। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে, গতি নেবে, তারপর থেকে দেখবেন যে সেডিমেন্টেড এফেক্ট আসছে আস্তে আস্তে। কিন্তু তার মধ্যেও যেটা প্রাইমারিলি বেটার এফেক্ট আসবে সেটা কিন্তু এই সময় থেকে আসবে। আচ্ছা, মীন রাশি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ডিনোট করে। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, আমাদের ডিজায়ার থাকে, ড্রিম থাকে, আমাদের প্রত্যেকটা মানুষের, সেটা কল্পনাপ্রসূত হোক, ইমোশনাল হোক,
সেটা বাস্তবিক না হোক, কিন্তু আমাদের এমন কিছু ড্রিম থাকে যে ড্রিমটা কিন্তু আমাদের আমরা আমাদের মনের মধ্যে সেটা ঘুরতে থাকে একটা বয়স পর্যন্ত, তো অবশ্যই সেটা ঘোরে যে আই মাস্ট হ্যাভ দিস টাইপ অফ অ্যাচিভমেন্ট, বা মেটেরিয়ালি কেউ অ্যাচিভ করলেও তারপরে সে পরের টেয়ারে চলে যায়। এটাই মেটেরিয়াল অ্যাচিভমেন্টের সব থেকে বড় মানে সীমাবদ্ধতা, যে তার কোনো সীমা নেই, তার ফলে সে মানুষকে অশান্ত করে রাখে। তো সেই জায়গায় কিন্তু সাবকনশিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ হবে এবং সীমা নির্দেশ করবে। বারবার বলছি, এক্ষেত্রে আমি অনেকবার কথাটা ইউজ করব। মানে রি, মানে যেটা পুনর্ভাবা, মানে রিথিঙ্ক, রিঅ্যাসেসমেন্ট, এই ধরনের। আর 2 নম্বর হচ্ছে, আমি যখন সাবকনশিয়াস মাইন্ড বলবো, সাবকনশিয়াস মাইন্ডের ক্ষেত্রে আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে অনেক সময় যে একটা সমুদ্র সমান বিস্তার থাকে, সবাই যদি সেই বিস্তার করে তাহলে নবগ্রহ মিলিয়ে যে জায়গা হবে সেটাও আমাদের পক্ষে কম হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে তো সবাইকে থাকতে হবে, সবার নির্দিষ্ট একটা স্পেস দরকার, জায়গা দরকার। এমনিতেই আমরা সারা পৃথিবীতে বন জঙ্গল কেটে অন্যান্য প্রাণীদের থাকার পক্ষে একেবারেই বসবাস অযোগ্য করে তুলেছি। মানে পৃথিবীর যত গন্ডগোল সব মানুষই করেছে। অনেকে বলতে পারে যে আধুনিকতা এসছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু যে আধুনিকতা আমাদের আলটিমেটলি বরবাদের দিকে ঠেলে দেয়, সেই আধুনিকতার মানে লং টার্মে তো দেখতে হবে। তো শুধু নিজের জীবনটা দেখলে হবে না যে আমার 70 বছর কেটে গেলেই হলো, পরের জেনারেশন এবার যেখানে খুশি থাকুক গিয়ে, এরকম ধরনের আমাদের লং টার্মে চিন্তা করতে হবে। মানে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে এবং তারপরে বরফ গলছে, এবং যে দেশগুলো সমুদ্র থেকে বেশি উঁচুতে নয়, যেরকম ধরুন কলকাতাই তো সমুদ্র থেকে বেশি উঁচু নয়, বা যেগুলো নিচের দিকের জায়গা রয়েছে সুন্দরবন এরিয়া বা সেগুলোর কথা তো আমি ছেড়েই দিলাম, খাড়ি এরিয়াগুলো, তো এরিয়াগুলো তো ফ্লাডেড হয়ে যাবে। তো মানুষ আস্তে আস্তে তো এমন হয়ে যাবে যে একজনের সাথে আর একজনের মানে কনস্ট্যান্ট মানে ঘষাঘষি হবে, তাহলে তারা দাঁড়াতে পারবে না একটা জায়গায়, কোথায় থাকবে এত মানুষ। তো যার ফলে মানে প্রকৃতিকে যদি সেই পরিমাণ পীড়া দেওয়া হয়, তাহলে প্রকৃতি সেই পীড়াটা ফেরত দেবে, এবং খুব বাজেভাবে ফেরত দেয়। তাতে প্রচুর ইনোসেন্ট মানুষেরও, কিন্তু ইনোসেন্ট মানুষের দোষ একটাই যে সে প্রতিবাদ করেনি সেই জায়গায়। তো এটাই হচ্ছে তার ফল। এবার সেই জায়গাটাতে তো আমরা, স্যাটার্ন আমাদের সবসময় কি বলছে যে তুমি এখানে একা নও, সমস্ত স্পেসিসকে তৈরি করেছে, সবাইকে একসাথে থাকতে হবে। সেই অনুসারে আমাদের একটা বায়োডাইভার্সিটি আছে, এই বায়োডাইভার্সিটিটাকে তো পুরো ড্যামেজ করে দেওয়া হচ্ছে। তো সুতরাং ভালো জিনিস যেরকম মেটেরিয়ালি দেখতে ভালো লাগে, তার খারাপ ইম্প্যাক্টটাও কিন্তু হয়। তারপরে যুদ্ধ বিগ্রহ, পৃথিবীর ওপরে এত পরিমাণে অস্ত্র, তার প্রয়োগ, এবং সেগুলোর দ্বারা পৃথিবীর যে নর্মালসি সেটা কি নষ্ট হয় না? আমাদের গায়ে যদি সর্বদা কেউ একটা করে ঘুষি বা কিল মারতে থাকে, তো একটা সময় তো হবে যখন আর আমি কিল বা ঘুষি খাওয়ার মতো না সমর্থ থাকবো না, আমার বডি সারেন্ডার করে দেবে তার কাছে। সেই সারেন্ডারের জায়গাটার আগে যদি সামলানো যায় কোনোভাবে, সেটাই ভালো আর কি। তো যেটাই হোক, নেচারকে স্যাটার্ন এই সময় তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। মানে 2003 সালে একজন বিখ্যাত মানে মানে মহিষী একজন নারী, যাকে নোবেল পিস প্রাইজও দেওয়া হয়েছিল, যিনি আফ্রিকাতে তার যে সংস্থা আছে প্রায় 3 কোটির ওপরে বৃক্ষরোপণ করেছিল, এবং সেখানে ন্যাচারালি এখন বৃষ্টিপাত হয় বৃক্ষের কারণে। আমি নামটা বলছি না, আপনারা সবাই জানেন। মানে সেই রকম কাজ করার মতন কিছু মানুষের সৃষ্টি হবে সময়, যারা প্রকৃতিকে রিটার্ন করবে। হ্যাঁ, ইনি যেটা করেছেন সেটা তো মানে মানে কোনো দেবদেবীর পক্ষেও কতটা করা সম্ভব আমি জানি না, মানে এটা একটা বিয়ন্ড লিমিটেশন কাজ। কিন্তু ফ্যাক্টর হচ্ছে এই কাজটা কোনো একজন মানুষ করেছে, আমরা শুধু হাততালি দিয়ে চলে আসলাম, তাহলে তো হবে না। আমাদেরও সেই কিছু দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের মধ্যে এটা হচ্ছে পরিবেশকে সেই ব্যালেন্সটা রাখা। মানে সব মানে ওই সেই কালিদাসের উদাহরণ দেওয়া তো ছোটবেলায়। তো আমরা এখন প্রায় বর্তমান পৃথিবীতে নিজের মধ্যে এত পরিমাণে কনজারভেটিভ হয়ে গেছি, বিশেষত করোনা পিরিয়ডে আমরা যখন দেখেছি যে সব কাজই তো প্রায় অনলাইনে হয়ে যায়। সুতরাং বাইরের জগৎ থেকে
মানে অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে গেছে সেই জায়গাটাতে। বহু মানুষ আমাকে বলে একটু অনলাইনে দেখে দিন না, অনলাইনে। আমি দেখবো না অনলাইনে, সে আমাকে ইনসিস্ট করতেই থাকবে। কেন দেখবো না, তার পেছনে কারণ আছে। আমি দেখি না যে বলবো না, সেটা বললে তো চূড়ান্ত মিথ্যে কথা বলা হবে, কিন্তু সেরকম সার্কামস্ট্যান্স হলে দেখি, কিন্তু নর্মালি দেখতে নেই সেটা কারোর। হাতটা তো দেখতে হবে, হাতটা ছবিতে ভালো দেখা যায় না। আচ্ছা, নেচারকে প্রতিদান দেওয়ার জায়গা তৈরি হবে। এক্সপেন্ডিচারের মধ্যে কিন্তু একটা বৈষম্য আসবে, বেশ কিছু এক্সপেন্ডিচার হাই হবে। হাই কোথায় হবে? যেগুলোকে বারবার বলছি, যেগুলো সীমানা নির্দেশক এক্সপেন্ডিচার। মনে করুন আপনি একটা লাইব্রেরি বানালেন, সেখানে আপনার এক্সপেন্ডিচার হলো। আপনি কোনো যোগ সাধনার জন্য একটা রুমকে ভালো করে তৈরি করলেন, যে এখানে আমি বসে একটু ভগবানের ধ্যান করব, বা যাই হোক যেভাবে আপনি করুন, সেরকম ধরনের জায়গাতে হবে। এর বাইরে যদি মেটেরিয়াল জায়গায় বেশি পরিমাণে এক্সপোজার করেন, তাহলে কিন্তু সেটার জন্য আপনাকে হ্যাভ টু ফেস দ্য মিউজিক। শনির বিরুদ্ধে কোনোদিন গিয়ে কোনো কাজ করা যায় না। হয় শনি আপনাকে মধ্যেখানেই আটকে দেবে, সে কাজ করতে দেবে না, অথবা তার ফল খুব ভয়ানক হয় আর কি। সুতরাং কেয়ারফুল থাকতে হবে সে জায়গায়। আচ্ছা, যে কোনো ওয়ার্ককে স্যাটার্ন, যে কোনো ওয়ার্ক, শনি যখন ডেফার, আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে মাস্টারমশাই হাঁটতে হাঁটতে সেই নির্দিষ্ট পরীক্ষার্থীর সামনে এসে গেছে, এবার সেই ছাত্র একটু ফাম্বল করছে, তার লেখার সময় মনে হচ্ছে, অধিকাংশ, দু একজন ছাত্রছাত্রী হয়তো খুব ব্যাপারটাকে ইগনোর করতে পারে, যে কিন্তু অধিকাংশরই মনে হবে যে হয়তো স্যার বা ম্যাডাম আমার খাতার দিকে দেখছেন, আমি কি ভুল লিখে ফেলছি কিনা, হয়তো কিছু বকা দেবেন সে সময়, এরকম কিছু ব্যাপার তার মধ্যে সাইকোলজিক্যালি চিন্তা সে সময় হয়। তার ফলে তার স্পিডটা কমে যায়। আমার কথার উদ্দেশ্য হচ্ছে তার এক্সিকিউশন টাইম কমে। এই এক্সিকিউশন টাইম যখন কমে যায়, সেটাকে আমরা ডিলে বলি, নর্মালি ডেফার্টমেন্ট বলি। তো স্যাটার্ন যখন বকরি হয়, আমাদের কাজ, যে কাজ আমরা যে রেটে করে থাকি, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট রেট অফ ফাংশন আছে, সবার ক্ষেত্রে কিন্তু সেটা এক নয়। এবং সেই কারণে আমি বারবার বলেছি যে পৃথিবীতে কোনো কিছু ইকুইলিব্রিয়াম নয়। পৃথিবী তথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোনো কিছু দুটো জিনিস একরকম নয়, সব সেপারেট। আমাদের শরীরের মধ্যে দুটো চোখ এক নয়, দুটো কান এক নয়, দুটো কিডনি এক নয়, কোনো কিছু নয়। না ওজন, না তাদের ফাংশনারিজ, না তাদের গুণাবলী, না তাদের লাইফ এক্সপেক্টেন্সি, কোনো দুটো এক নয়। বাড়িতে দুটো এক জিনিস একসাথে কিনে নিয়ে আসবেন, দেখবেন দুটো জিনিস যেদিন নষ্ট হবে তাদের ডেট এক, এরকম মানে এক মুহূর্ত, এরকম খুব ঘটনা প্রায় ঘটেনি বললেই চলে। কোনো দুটো জিনিস একসাথে হওয়া সম্ভব নয়। তো এক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে তার এফিসিয়েন্সি, কিন্তু সেই এফিসিয়েন্সি লেভেলটা ডিলেড হয় এ সময়। আমাদের ধৈর্য এবং স্থৈর্য অর্ধাবসায়ের পরীক্ষা নেয় স্যাটার্ন বকরি থাকাকালীন, এবং এই পরীক্ষাতে প্রত্যেকটা মানুষকে খুব স্থির থেকে, খুব অবিচল চিত্তে ব্যাপারটাকে ফেস করতে হয়। সেই জন্য জন্মকালীন যাদের বকরি শনি থাকে, তারা অত্যন্ত পিউরিফিকেশন তাদের মধ্যে থাকে। যদি বলি থাকে তো অবশ্যই, বকরি আছে মানেই বলি আছে এরম নয়। বকরি মানে অবশ্যই একটা গুণ আছে, সে পৃথিবীর কাছাকাছি আছে সেই নির্দিষ্ট রাশিতে, অন্তত কম্পারেটিভলি, কিন্তু তার মানে এটা নয় যে সে অত্যন্ত বলি, নির্বলীও হতে পারে। তো সেটাও দেখার ব্যাপার আছে। তো স্যাটার্ন কি করে, যে উত্তম বস্তু বা উপাদানের চেষ্টা করে, বিশেষত উপাদান, অ্যাবস্ট্রাক্ট। স্যাটার্নের দেওয়া মানে হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট। স্যাটার্ন মেনলি গুণ দেয়, এবং সেই গুণ দ্বারা আপনি মেটেরিয়াল দিকে যদি অ্যাপ্লাই করেন, সেটাকে আপনি মেটেরিয়াল ইউজ করতে পারবেন, কিন্তু সেটা লং টার্মে কিন্তু খুব একটা লাভদায়ী, ফ্রুটফুল জিনিসে পরিণত হয় না। এবং পিউরিফিকেশন, পারফেকশনের দিকে বেশি দৃষ্টি প্রদান করে স্যাটার্ন। তো তার জন্য এই জায়গাগুলো দেখবেন, যে মানুষ খুব পারফেকশনে কাজ করে, তারা দেখবেন একটু স্লো কাজ করে। তো এই সময় কাজ স্লো হয় কিন্তু পারফেকশন হয়। কিন্তু যারা ধরুন কমার্শিয়াল কোনো কাজ করতে হয়, প্রোডাকশান আছে, তার একটা নির্দিষ্ট টাইম বাউন্ড লিমিটেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ স্যাটার্ন অটোমেটিক্যালি কাজের গতিকে মন্থর করবে। তো মন্থর যখনই করবে, তো সেটার সাথে যাতে সম্পূর্ণ ব্যালেন্স করে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজের একটু ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে, আবার সমস্ত কিছুর মধ্যে একটা সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।
মানে অ্যাকচুয়ালি ইনকামবেন্ট যিনি থাকেন, যে ব্যক্তি থাকেন, তাকে বেশি ইনপুট এ সময় প্রদান করতে হয়। আচ্ছা, এই সময় যে সমস্ত জায়গায় দেখুন, আমি কি বললাম, ওশেন, সমুদ্র, জ্ঞানের সমুদ্র, এমনিতেও মীন রাশির যে সাইন দেখবেন, দুটো বিপরীত মুখে ঘোড়া, দুটো মাছের ছবি দেওয়া রয়েছে। আমি বলেছিলাম শনির এখানে প্রবেশ করার সময় তার তাৎপর্য সম্পর্কে আমি ব্যাখ্যা করেছিলাম, তেমন হলে পুরনো ভিডিওতে একবার দেখে নেবেন। বাট আমি এইটুকু শুধু বলে রাখি, এই সমুদ্রের গভীরতা বেশি, উষ্ণতা সামান্য বেশি, খুব বেশি নয়, এবং তার সাথে এর যে দেখবেন খুব গভীর সমুদ্রে যে জলের কালার থাকে সেটা না ডার্ক হতে থাকে, ভগবানের রঙের মতন হয়ে যায়। হ্যাঁ, মেঘবর্ণম যেটাকে আমরা বলি। তো এই মেঘবর্ণমের কালার মানে সেটা কিন্তু, সেটার মধ্যে কিন্তু ইন্টেন্সিটি বেশি থাকে, কালো ঘন মেঘ হয়ে রয়েছে, তো তার মানে হেভি রেইনফলের কিন্তু দিচ্ছে। তো মিনের কালার কিন্তু কত কটা সেরকমই, মানে মানুষের যখন স্যালভেশন হবে, স্যালভেশনে কাজ হচ্ছে মোক্ষের যখন কাজে, সে মানুষ পরম জ্ঞানে উন্নীত হয়েছে, সে শনির ঘর ক্রস করে এসেছে, তার মধ্যে পরম জ্ঞান, এবং সেই ঘরের দ্বাদশ ঘর হচ্ছে স্যাটার্নের ঘর। তো সে, তার দিব্যচক্ষু খুলে গেছে সে সময়, তার মধ্যে মেটেরিয়াল জিনিস নিয়ে সে চিন্তা ভাবনা করছে না, সেই জন্য এই ঘরের দৃষ্টিভঙ্গি এখানে রাখা হয়েছে। তো এখানে কি হয়, যেহেতু ওয়াটারি সাইন আছে এবং তার মধ্যে শনি, বারবার বলছি যে এখানে আমাদের সমস্ত ইমোশনাল ফিলিংস বা মেটেরিয়াল ফিলিংসের ক্ষেত্রে বাউন্ডারি তৈরি করবে। তো এটাকে আপনারা যদি প্র্যাকটিক্যাল তার ফিজিবিলিটি দেখেন, সেটা দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতবর্ষ তো অবশ্যই তার মধ্যে অগ্রগণ্য দেশ, যাদের মধ্যে নৌশক্তিতে ক্ষমতা বৃদ্ধির জায়গা তৈরি হবে। আপনারা এই মাসের মোটামুটি, আমি আজকে অনুষ্ঠান করছি 25 তারিখ, তো 25শে জুন, আপনারা দেখতে পাবেন এই মাসের শেষ থেকে শনি এখন একদম স্লো হয়ে গেছে। তো আপনারা খেয়াল করবেন যে নৌশক্তির বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, বা তারা নৌশক্তিজনিত বা জলে শক্তি বৃদ্ধি করবার, বা তার যে এনিমি আছে তাকে কাউন্টার করবার প্র্যাকটিক্যাল ফিজিবল জায়গা তৈরি করবার চেষ্টা করবে। সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা ডুবোজাহাজ হতে পারে, সেটা বড় এয়ার ক্যারিয়ার মানে ফ্লিট হতে পারে, সেটা কোনো ফ্রিগেট হতে পারে, করভেট হতে পারে, ভেসেল হতে পারে, মাইনক্রাফট ভেসেল হতে পারে, সেটা মানে আমাদের মেরিটাইম পেট্রোল যেগুলো হয়, বা ওপর থেকে যে সমস্ত বিভিন্ন ড্রোন আছে, বিভিন্ন এয়ারক্রাফট আছে যারা মেরিটাইম সার্ভিলিয়েন্স করছে, এই জলপথে সার্ভিলিয়েন্সের ব্যাপারটা বা জলশক্তিতে বলিয়ান হওয়ার জায়গাটার মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে। তো ভারত তার মধ্যে অগ্রগণ্য, বারবার বলছি, কারণ ভারতের যে একদম আদি অকৃত্রিম যেখানে রয়েছে প্ল্যানেট পজিশন, মহর্ষি বড়মিরের যে তৈরি করা, তো সেখানে কিন্তু এই শক্তি বৃদ্ধির একদম পূর্ণাঙ্গ আভাস দিচ্ছে, এবং সেটা দৃষ্টিগোচর হবে, আপনারা নিজেদের লাইভ দিয়ে উপলব্ধি করবেন যেটা বৃদ্ধি পাচ্ছে আগামী 5 মাসের মধ্যে, বা পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও কিন্তু বৃদ্ধি পাবে, যাদের মধ্যে ভারতের প্রায় 7600 কিলোমিটার মেরিটাইম বর্ডার আছে আর কি। খুব কম দেশ, কারো অন্যান্য দেশে, অনেক দেশ হচ্ছে ল্যান্ডলক, যেমন আফগানিস্তান, তার কোনো জল সীমাই নেই, ল্যান্ডলক, নেপাল ল্যান্ডলকড কান্ট্রি, মঙ্গোলিয়া ল্যান্ডলকড কান্ট্রি, কিন্তু ভারতের যেহেতু একটা বিস্তৃত মেরিটাইম আছে, এখানে দেখবেন শক্তি প্রচুর বৃদ্ধি পাবে, এবং সেটা কিন্তু পজিটিভ সেন্সে হবে, কারণ স্যাটার্ন যখন কোনো ঘটনা ঘটায় তার মধ্যে, বারবার বলছি যে চিরস্থায়িতা এবং পজিটিভিটি অনেক বেশি থাকে। তো এখানে একটা ভালো জায়গা আছে, তার সাথে মানে আমাদের দেশের সুরক্ষা জায়গা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের যে একদম পোলার রিজিয়ন আছে যেখানে সুমেরু কুমেরু, সেখানে তো শক্তির ভান্ডার আছে, কিন্তু সেখানে কাজ করা খুব দুর্বোধ্য। তার কারণ হচ্ছে সেখানে কোনো কারণে যদি অতিরিক্ত টেম্পারেচার বৃদ্ধি পায় কাজ করতে গিয়ে, তাহলে বরফ গলে যেতে পারে এবং ভয়ানক অবস্থার সৃষ্টি হতে পারে। সেই জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে ইউএনের এগেনস্টে, যে এর বেশি কিছু করা যাবে না। কিন্তু এখান থেকেও কৌশলে বিভিন্ন রকম ন্যাচারাল গ্যাস বা পেট্রোলিয়াম জাতীয় শক্তি জাতীয় পদার্থ এক্সট্র্যাক্ট করবার কিন্তু বিভিন্ন
বৈজ্ঞানিক পদ্ধতি বা মেকানিজম তৈরি হওয়ার এই সময় যোগ দেখা যাচ্ছে। শক্তি উত্তোলক বা সেই রকম জায়গায় কিছু দখল, অন্যান্য দেশ এসে বলতে পারে যে এই জায়গাটা আমার, বা এরকম একটা কনফ্রন্টেশন কিন্তু তৈরি হতে পারে। কিন্তু কনফ্রন্টেশনটা লজিক্যাল তৈরি হবে, মানে অন্তত বেসিক কিছু, এরকম নয় যে আমার মনে হলো তাই আমি বলে দিলাম, এরকম ব্যাপার থেকে নয়। আচ্ছা, মেডিকেল যে ফিল্ড আছে, মেডিকেল ফিল্ডে কিন্তু খুব ব্যাপক ডেভেলপমেন্ট হবে। শনি কিন্তু নিচের দিকে নেমে আসবে, নিজের মূল ত্রিকোণের দিকে। তো তার ফলে, এবং রাহু এবং স্যাটার্ন একে অপরের দ্বিধাদোষে অবস্থান করবে, এবং রাহুও আস্তে আস্তে সে নিজের নক্ষত্রের দিকে যাবে। তার ফলে হিলিং সেক্টরে কিন্তু ব্যাপক, সেটা শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক সমস্ত রকম হিলিংয়ের জায়গায় কিন্তু খুব ভালো ফল এ সময় আপনারা দেখতে পাবেন। মেডিসিন সেক্টরে, মেডিকেল ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে, বা বিভিন্ন দেশে বিভিন্ন আর্টিফিশিয়াল লিম্বস তৈরি করবার ক্ষেত্রে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। ভারতবর্ষে তো অলরেডি দীর্ঘদিন ধরে সেই জায়গা তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন দেশে সেই সমস্ত জিনিস, মানে এরকম দুঃখজনক ঘটনা যাদের ক্ষেত্রে হয়, কোনো একটা লিম্ব হয়তো নেই বা একাধিক লিম্ব তাদের নেই, সেগুলো কিন্তু আর্টিফিশিয়ালি প্রদান করে থাকেন। তো সেই জায়গায় কিন্তু বেটার ফল দেখা যাচ্ছে। তার সাথে ধরুন শরীরের কোনো ইন্টারনাল অর্গান, সেটা কোনো যন্ত্র মারফত আরেকটু তার লাইফ এক্সপেক্টেন্সিকে বাড়িয়ে দেওয়া, এই ধরনের কাজও কিন্তু হতে পারে। ধরুন ডায়ালিসিস করে কিডনিকে কিডনিকে তো নয়, রক্তকে পিউরিফাই করা হয়, তো সেটা দেখা গেল যে আরও কোনো উন্নত মেশিন আসলো যেটা কিন্তু অনেক কষ্ট কম দিচ্ছে, টাইম বাঁচাচ্ছে, তার সাথে পেশেন্টও কিন্তু অনেক রিলিভড হচ্ছে, এরকম ধরনের। বা হার্টের যেগুলো মেজর অর্গান, স্যাটার্ন মানে মেজর, স্যাটার্ন মানে কোনো মাইনর থিংস আর নয়। যদিও শরীরের সব কিছুই মেজর, আমরা ফ্রিতে পাই বলে আমরা তার করি না। আমি মানুষকে সব থেকে বেশি কথা তার শরীর নিয়ে বলি, কিন্তু মানুষ, আমি দেখেছি যেটা শুনতে, মানুষের ভদ্রতার আমি আর কি যাকে বলা যায় যে পরীক্ষা নিই, বহু মানুষ কিন্তু মনে মনে অধৈর্য হয় যে আমি এসব শুনতে আসিনি, আমি এসছি আমার কবে মেটেরিয়াল বেনিফিট হবে সেটা শুনতে, অধিকাংশ মানুষ। কিন্তু হেলথকে মানুষ সবসময় মানে সেকেন্ডারি বা টার্সিয়ারি নেয়, কারণ কোনো একটা যন্ত্র মানুষকে দোকান থেকে কিনে লাগাতে হয় না। যদি সেটা হতো, মানে একটা ফিকটিশাস কথা বলছি, তাহলে মানুষ বুঝতে পারতেন। বিভিন্ন হসপিটালে যাবেন, আমার কটু অভিজ্ঞতা আছে যে একটা কিডনির জন্য, তার হয়তো প্রিয় কোনো লোক মৃত্যুসজ্জায় আছে, একটা কিডনির জন্য সে মানুষ পাগলের মতন ঘুরছে, তার হয়তো প্রচুর অর্থ নিয়ে সে ঘুরছে, লিগাল ওয়েতে সে একটা কিডনি চাইছে কারোর কাছে, কিন্তু সে পাচ্ছে না। তো শরীরের যন্ত্রগুলোর অপব্যবহার করবেন না দয়া করে, কাজে লাগানোর চেষ্টা করুন সেটাকে। আচ্ছা, তার সাথে বিভিন্ন ধরুন যাদের মেন্টাল ডিজিজ আছে, যারা বিভিন্ন অ্যাসাইলামে থাকেন, বা সাইক্রেটিক কোনো প্রবলেম আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, তারা কিন্তু এ সময় খুব ভালো হিলিং পাবে, খুব ভালো হিলার পাবে, এবং যার মাধ্যমে খুব বেটারমেন্ট তাদের হবে এই সময়। আচ্ছা, তার সাথে যেটা আছে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত যে সমস্ত মানুষ, বিশেষত ভাষা, শব্দ, ল্যাঙ্গুয়েজ, এগুলোর সাথে যারা যুক্ত, যারা মনে করুন এই যে তর্জমার কাজ আমি প্রথমে বলছিলাম করে থাকেন, বা ধরুন ভাষা, একাধিক ভাষায় তিনি শিখতে চান, তার আগ্রহ আছে, একাধিক ভাষা সাহিত্য পড়তে চান, তিনি ওই তর্জমা করা সাহিত্য পড়তে চান না, একাধিক সাহিত্য ভাষার প্রতি তার আগ্রহ, তাদের কিন্তু অসম্ভব ভালো ফল এক্ষেত্রে প্রদান করবে। তার সাথে মনে করুন যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কোনো একটা নাটক বা কোনো একটা সিনেমা, কোনো একটা ড্রামা হয়তো অনেক দিন আগে হয়েছে, সেটার পুনরায় নির্মাণ করা, যেটা আমি বারবার বলছিলাম যে কথাটা আমি অনেকবার ইউজ করব, পুনর্নির্মাণের কিন্তু জায়গা তৈরি হচ্ছে, রিক্রিয়েশন জায়গা কিন্তু এখানে তৈরি হওয়ার যোগ আছে, এবং সেটা বিশেষভাবে
ভাষা ওরিয়েন্টেড বা সুর ওরিয়েন্টেড, ক্ষমা করবেন আমার সুর কথাটাও বলা উচিত ছিল প্রথমেই, ভাষা এবং সুর সেটাকে কেন্দ্র করেই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। বা ধরুন বিভিন্ন আমাদের ডায়ালেক্ট আছে, ভারতবর্ষে এত ভাষায় কথা বলা হয়, এত মানে মানে মানুষজন আছেন ভারতে, তো নিয়ার অ্যাবাউট 5,000-এর কাছাকাছি ডায়ালেক্ট আছে ভারতে, মানে যেগুলো বিভিন্ন রকম আমরা বলি উপভাষা বা ভাষা থেকে রূপান্তর। আপনারা কখনো যারা ধরুন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, একটা সময় তো আমাদেরই দেশ ছিল, বেঙ্গল প্রেসিডেন্সির অংশ, তো এই বাংলাদেশের মধ্যে যে জেলা ভিত্তিক ডিফারেন্ট মানে আছে, এ বাঙাল ভাষা যেটাতে কথা আমরা বলি তার মধ্যে কত প্রকারভেদ আছে। এমন বাঙাল ভাষা আছে যে ভাষায় কথা বললে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, বা আমাদের যে এই পশ্চিমবঙ্গ আছে, এখানেই আপনি এমন ভাষা আছে, বিশেষত ধরুন আপনি যদি পশ্চিমের জেলাগুলোতে চলে যান, এমন এমন লোকাল ডায়ালেক্ট, তারা এমন লোকাল শব্দ ইউজ করে যে শব্দগুলো কিন্তু আমাদের কাছে অচেনা। যারা সেগুলো না জানে বা ওসব এলাকায় কাজ না করেছেন তারা কিন্তু ফট করে আইডেন্টিফাই করতে পারবেন না যে সেই ভাষা। তো কালচারালি এত এনরিচড জায়গা আমাদের দেশ, এত ডাইভার্সিফিকেশন আছে এখানে, এবং যেটা আমাদের মূল মন্ত্র যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কিন্তু ছোট্ট জায়গা থেকেও বোঝা যায়। তো এই ছোট ছোট ভাষায় যারা সাহিত্য রচনা করেন, বিভিন্ন গান বিভিন্ন মিউজিক তৈরি করেন, লোকশিল্পী আছেন, অগণিত, মানে কি বলবো, কোনো অত্যন্ত ক্ষমতাবান শিল্পী আছেন, সামান্য বাউল গান গাইছেন, তো আপনি হয়তো যদি মন দিয়ে শোনেন, সে ভাষা শুনলে বুঝতে পারবেন যে কত উচ্চমানের সাহিত্য চর্চা সেখানে রয়েছে। শুনতে হবে মন দিয়ে। সেই ধরনের মানুষের কিন্তু এই সময় আপগ্রেডেশন আছে। আপগ্রেডেশন মানে সে অলরেডি আপগ্রেডেড। হ্যাঁ, কিছু মানে আপনি মানে আপগ্রেডেশন মানে সে মানুষ স্বীকৃতি পাবে এই সময়, সে সে যে স্বীকৃতি তার পাওয়া উচিত আমাদের সমাজে, ততটা যদি তিনি কোনো কারণে না পেয়ে থাকেন, এই সময় পাওয়ার যোগ আছে। বা তাদের যে ধরুন বিভিন্ন নাটক, পথনাটিকা, বিভিন্ন রকম ধরুন তাদের লোকাল কোনো বিষয়বস্তুর ওপরে নাটক আছে, সেগুলোর কিন্তু এ সময় গ্রহণযোগ্যতা সমাজের বুকে বা সমাজের অনেক বৃহত্তর অংশের মানুষ বা সোকল্ডি আরবান মানে ডুয়েলার যারা আছেন তাদের মধ্যে কিন্তু সেই জিনিসগুলোর মানে অনেক বেশি প্রচার এবং প্রসার হবে, এবং মানুষ এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এ সময়। আচ্ছা, স্ট্র্যাটেজি মানে যেটা আমি গ্লোবাল পার্সপেক্টিভে বলছি, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন রকমের বৈদেশিক নীতি, সেক্ষেত্রে কিন্তু অগাস্ট থেকে দেখবেন বেশ আমূল পরিবর্তন আসবে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের ক্ষেত্রে তো বেশি আসবে, বারবার বলছি আমাদের দেশের মধ্যে প্রভাব অনেক বেশি আছে এ সময়। তো সেক্ষেত্রে অনেক সদর্থক জায়গা তৈরি হবে। মানে ব্যাপারটা তো এরকম নয় যে আমাদের একটা প্রাচীন কাল থেকে আমাদের একটা কালচারাল হেরিটেজ আছে এখানে, আমাদের কিছু প্রিন্সিপাল আছে যেগুলো আমরা জ্ঞাতে অজ্ঞাতে বহন করে চলি। সব দেশই করে, আমরাও করি আমাদের মতন করে। তো এটা যে কতটা রিচ সেটা এই সময় বোঝা যাবে। বা বোঝা যাবে কি করে, যখন অন্য মানুষ সেটার স্বীকৃতি দেয়। আমরা তো জানি আমরা আমাদের মধ্যে সেটা আছে, সেটা ক্ষমা করার ক্ষমতা প্রচুর আছে, এটা আমাদের জনমত নির্বিশেষে আমি দেখেছি সেটা আছে। বা একটা জিনিসকে সহ্য করার ক্ষমতা অনেক বেশি আছে আমাদের দেশের মানুষের, অনেক এক্সট্রিম লেভেলে গিয়ে মানুষ সহ্য করে, বা ঠিক আছে তবুও শান্তি বজায় থাক, সেই ধরনের প্রকৃতি এখানকার মানুষের মধ্যে। শান্তি এবং সংহতির যে প্রকৃতিটা, সেটা আমরা যুগ যুগ ধরে বহন করে নিয়ে এসেছি। এই যে গুণগুলো, এবং এই গুণগুলো যে বহু জায়গায় সেগুলো যে ধরুন অন্যান্য দেশও সেগুলোকে রপ্ত করার চেষ্টা, যে কোনো গুণই মানুষ তো নেওয়ার চেষ্টা করবে, তো সেইগুলোর কৃতিত্ব, সেই কৃতিত্বটা কিন্তু এ সময় আমরা পাবো। বা সেটা কৃতিত্ব পাওয়া মানে কি, সেটা আরও বিকশিত হওয়া,
ভালো গুণ যত ছড়াবে সেটা তত বেটার। তো সেই জায়গায় কিন্তু ভালো আসপেক্ট আছে আর কি। রিলেশনশিপ, ক্যারিয়ার, সোশ্যাল আসপেক্ট বেশি পরিমাণে রিয়েলিস্টিক করে। বারবার বলছিলাম যে মিনের যে গুণ, সেই গুণকে কিন্তু স্যাটার্ন কন্ট্রাক্ট করবে। মানে যে ইমোশন, প্যাশন, অবসেশন, যখন শুক্র শনি একসাথে ছিল, দেখবেন এই বারবার বলছি, সেখানে একটা দ্বান্দ্বিক প্রবণতা তৈরি হবে। শুক্র বকরি থেকে শনি সবে মাত্র ঢুকেছে, তো শুক্র বকরি থেকে সেই ঘরে দীর্ঘদিন অবস্থান করে শনির থেকে সেই মুহূর্তে কিন্তু তার, সে শনির থেকে আয়তনে আকারে ক্ষুদ্র হলেও তার সেই মুহূর্তে পাওয়ার বেশি ছিল। সে মানুষের মনকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা অনেক বেশি মেটেরিয়াল। শনি তখনও, কিন্তু এখন স্যাটার্ন কিন্তু এই ঘরে প্রায় 4 মাস থেকে গেছে, বকরি হচ্ছে, বকরি ফেজে আরও 5 মাস থাকবে। তো সে আস্তে আস্তে ম্যাচিউরিটি পাবে এই ঘরে। যে কোনো কাজের ম্যাচিউরিটি, একটা গ্রহ একটা ঘরের মোটামুটি 7টা নবাংশ যতক্ষণ পর্যন্ত ক্রস না করে শনির মতন, তার ম্যাচুরিটি লেভেল পুরোপুরি আসে না। তো সেই ম্যাচুরিটি লেভেল কিন্তু স্যাটার্ন এখনও হাফ এসছে। এরপরে যে মার্গী গতিতে থাকবে তখন স্যাটার্ন 7টা নবাংশ ক্রস করে দেবে। মীন রাশির নবাংশ শুরু হয় কর্কট থেকে, যখন সে মকরের নবাংশে টাচ করবে তখন বলা যাবে যে না, এই ঘরে স্যাটার্নের এখন 70% বলবত্তা তৈরি হয়ে গেছে, যেটা সামনের বছর মনে করুন জুলাই মাস নাগাদ। আমি যে সময়টা বলছিলাম যে আমরা যে একটা বেটার থট বা সেদিকে এগোতে পারবো, সেটা কিন্তু এই সময় গিয়ে আরো বেটার হবে আর কি। আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে বেশি দায়িত্ববোধ তৈরি করা, এবং তার সাথে যেটা হওয়া সেটা হচ্ছে মানুষকে অনেক শান্ত, স্থৈর্যশীল রাখা। তার যে অন্তর্নিহিত শক্তি, যেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। রবি থেকে অষ্টম ঘর, তো রবি থেকে সোলের, কিন্তু রবি মানে তো সোল আমাদের, তো সোলের যে ট্রান্সফরমেশন, সোলের ট্রান্সফরমেশন কি, সোল আরো বেশি বৃদ্ধি হতে চাইবে। সোল কি করে বৃদ্ধি, মানে আয়তনে নয়, তার গুণ বৃদ্ধি পাওয়ার। তো সেই গুণ বৃদ্ধিকারক জায়গা কিন্তু তৈরি হবে এ সময়, সেটাকে কার্যকরী করতে হবে। দেখুন, স্যাটার্ন আমাদের কালপুরুষের 10th এবং 11th হাউসকে করে। তো আমরা নর্মালি কি ভাবি যে শনি, সে আমাদের মোক্ষ নির্দেশক প্ল্যানেট, কর্ম এবং কর্মফল দুটোকে নিয়ন্ত্রণ করে। সুতরাং কর্মযোগের মাধ্যমে আমরা মোক্ষ যেতে পারি। কর্মযোগের মাধ্যমে শুধু নয়, কর্মের সাথে ভক্তিযোগও এখানে নির্দেশ করে, দুটোই নির্দেশ করে। এবং সেই কারণে ওই দ্বাদশ ঘরে সঙ্গীত, চারুকলা, যে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডকে এত গুরুত্ব দেওয়া রয়েছে। শুক্র কিন্তু নিজে সেই গুণাবলী, যদি মেটেরিয়াল আসপেক্টকে নিজেকে কন্ট্রোল করতে পারেন শনির বলের দ্বারা, তাহলে কিন্তু সেটা আপনি ভজন কীর্তনের মাধ্যমে, মানে যেটা, যে ভজন কীর্তন আপনি মানে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা এবং আপনার কোর অফ দ্য হার্ট থেকে নিবেদন করা, সেই জায়গাটা কিন্তু ফুলফিল হবে। তার মানে সেক্ষেত্রে একটা পরম ভক্তিযোগ তৈরি হবে, যেই ভক্তিটা কিন্তু সেই যে ইমোশন, প্যাশনটা, সেখানে শনি বাধা হয়ে দাঁড়াবে না। কারণ সেটা একদম মূল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি, তার সাথে কানেকশন তৈরি করছে। এক মহান বিজ্ঞানী তার পার্শ্বদকে বলেছিলেন না, ঘরে আসুন, সে একটা সোলার সিস্টেম তৈরি করেছে আর্টিফিশিয়াল। সবাইকে দেখাচ্ছেন, দেখানোর পর বলছেন যে কেমন লাগছে, বলছে খুব সুন্দর, বেশ অত্যাধুনিক। তো বলছে কে তৈরি করেছে, বলছে আপনি তৈরি করেছেন। বলছে না না, আমি তৈরি করিনি, এমনি তৈরি হয়ে গেছে। বলছে না না, আপনি করেছেন, আপনি ছাড়া, বা আপনার কোনো সহপাঠী বা এরকম কেউ। বলছে না, এটা এমনি তৈরি হয়েছে। বলছে হতেই পারে না, এত বড় একটা সিস্টেম আপনি বাড়ির মধ্যে এত সুন্দর করে তৈরি করেছেন, এটা তৈরি। তখন বলছে তাহলে বুঝুন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যারা তৈরি করেছে, যিনি তৈরি করেছেন, সেটা এমনি এমনি তৈরি হয়ে গেছে, সেটার পেছনে কেউ নেই। সোর্স না থাকলে, এই ঘরে আলো আছে, আপনি লাইট দেখতে পাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি এখানে লাইট লাগানো আছে। লাইটটা নিভিয়ে দিলে অন্ধকার, শুধু রেডিও হয়ে যাবে, শুধু কথা শোনা যাবে। তো এই অনন্ত ব্রহ্মাণ্ডকে তৈরি করেনি, তার নির্মাণকারী নেই, এমনি এমনি তৈরি হয়ে গেছে। এই সামান্য একটা জামা তৈরি করেছে, অন্তত দেখা যাবে যে 2-3 জন মানুষ, তাদের চরম কুশলতার দ্বারা এই জামা তৈরি হয়েছে।
এই ফোনটা তৈরি হয়েছে অন্তত 50 জন বিজ্ঞানীর চূড়ান্ত অর্ধাবসায় লেগেছে তৈরি করতে। এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এমনি এমনি, এবং তারা নির্দিষ্ট নিয়মে সব কিছু চলছে, এবং আমরা বলে দিচ্ছি এটা এমনি হচ্ছে, এরকম হয় না কিছু। আচ্ছা, যারা বেদান্ত দর্শন উপনিষদ বা যেটা আছে বা ভগবদ গীতা যদি পাঠ করতে চান গুরু কর্তৃক, এটা গল্পের বই নয়, প্রথম গুরু তার এক্সপ্লেইন করবেন, তারপরে সেটা আপনি পড়বেন। না হলে কিন্তু তার যদি ইন্টারপ্রিটেশনে যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু সারা জীবন সেই টেকনিক্যাল এরর নিয়ে আপনি চলবেন। সব থেকে বড় কথা, সারা জীবন আপনার কাছে যে পরম মন্ত্র সেটা ভুল হিসেবে আসবে, কিন্তু তো সেটা যেন না হয়। এই সময় এই জাতীয় জিনিসকে বারবার বলছি, সোলকে উন্নীত করবার চরম দুটো ভালো সময় আমরা পাবো। এই বছর পাবো 4.5 মাস, সামনের বছরও 4.5 মাস পাবো। সামনের বছরের গুণাবলী এবছরের থেকেও বেশি থাকবে, কারণ বৃহস্পতি কর্কট এবং সিংহের ঘরের মধ্যেখানে তার গোচর সংগঠিত করবে। এবছরের থেকেও সামনের বছরের গুণাবলী অন্তত 3 গুণ বেশি থাকবে নিজের সোলকে পিউরিফাই করবার ক্ষেত্রে, ভালো গুরু নির্দেশ খোঁজার ক্ষেত্রে, এবং তার সাথে তার যোগাযোগ এবং পরম জ্ঞান লাভের ক্ষেত্রে। তো সেই জায়গাটাও কিন্তু বেটার আছে। এবার আমাকে যদি রেমেডিয়াল পোর্শন, রোজ মানুষ বলে যে আপনি এসব এত বকবক করেন, কিছু রেমেডিয়াল পোর্শন বলে না। রেমেডিয়াল পোর্শন একটাই, সেটা হচ্ছে সারেন্ডার বিফোর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, এবং মহামন্ত্র চ্যান্টিং করা, এটিই একমাত্র। বিষ্ণু সহস্রনাম চ্যান্টিং করা, পুরুষ সূক্ত চ্যান্টিং করা, যদি করতে পারেন তাহলে রামরক্ষা স্তোত্রম চ্যান্টিং করা, যে কোনো বেদান্ত দর্শন সঠিকভাবে গুরু কর্তৃক সেটাকে আত্মস্থ করা। তার সাথে মনে করুন আপনি যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এ সময় পড়ে নিতে পারেন, এ সময় পুরোটা বেস্ট টাইম আছে। তো যত পারবেন নিজের মধ্যে নিজের যে ধরুন পুরনো যে বেসমেন্টের উপরে আপনি দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে কি আছে, আপনার পূর্বপুরুষেরা রয়েছে, মেটেরিয়ালি বলছি, তার কালচার হেরিটেজকে অ্যাডাপ্ট করে আপনি নিয়ে ওপর দিকে আসছেন। তো সেই জিনিস একাধারে আপনার ওল্ড ফিলিংস আছে, মানে ওল্ড ফিলিংস বলতে আপনার কালচার আছে, প্রাচীন সত্তা আছে, লেগেসি আছে যেটাকে বলা যায়, তার সাথে বর্তমানের যে প্ল্যানেটের সিচুয়েশন, এই দুটোর মেলবন্ধনের মাধ্যমে নিজেকে আপগ্রেড করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল দেবে অনেক বেশি। এবং যত পারবেন যাদের এই মুহূর্তে 5th 7th বা 9th হাউসের কানেকশনের সাথে কোনোভাবে স্যাটার্ন যুক্ত হয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপগ্রেডেশন অত্যন্ত বেশি দেবে, অত্যন্ত বেশি। তো সেদিক থেকেও মানে স্যাটার্নের আপগ্রেডেশন মানে কিন্তু নলেজ, মনে রাখবেন। সেই নলেজকে আপনি মেটেরিয়াল ইউজ করলে মেটেরিয়াল গেইন, না হলে স্পিরিচুয়াল গেইন, এই দুটো কিন্তু দেবে। নাম্বার 3 যে অংশটা থেকে আপনারা একটু সাবধান থাকবেন, সেটা হচ্ছে নভেম্বর মাসের মোটামুটি 4 তারিখ অনওয়ার্ডস, মানে 5 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, এই যে সময়টা আছে, এই সময়টা ভালো যাবে না। এই সময় মানুষের বুদ্ধি কিছুটা মানে যেটা বলে না যে বুদ্ধি ভ্রম ঘটা, এরকম মানে মানুষের বলতে যারা ডিসিশন মেকিং বডিতে রয়েছে সারা পৃথিবীতে, শনি মানে কম্প্রিহেন্সিভ, শনি কোনোদিন কোনো ইন্ডিভিজুয়াল সেকশনে ইম্প্যাক্ট করে না, তাহলে তো মান্ডেন ধরে ধরে কতটা ইম্প্যাক্ট কোথায় হচ্ছে না হচ্ছে সেই সংক্রান্ত জায়গা বলতে হয় আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব যে ওই ফেজটাতে সাবধান থাকা। যারা দুর্গাপুজো বা তার পরবর্তী সময়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন ওই পার্টিকুলার টাইমটাতে যদি যান তাহলে কিছুটা কন্টিনজেন্সি রাখা, ওষুধপত্র রাখা, তার সাথে খুব বেশি যেগুলো পাহাড়ি এরিয়া আছে, খুব রিস্কফুল, যারা ট্রেকিং করেন বা এরকম, আমি জানি না কোন সময় অ্যাকচুয়ালি এগুলো হয়, কিন্তু
যদি সেরকম কিছু করেন তাহলে সেগুলো থেকে একটু সতর্ক থাকার পরামর্শ রইল। তথাপি বলে রাখি, অক্টোবরের একদম ফ্যাগ এন্ড থেকে নভেম্বরের প্রায় ফ্যাগ এন্ড এবং ইভেন আরও কদিন, যেহেতু বুধের বকরি থাকবে প্রায় ডিসেম্বর মাসের 7 বা 8 তারিখ পর্যন্ত, বুধ বৃশ্চিকের ঘরে বকরি হয়ে সে নেমে আসবে, পরের বার যে বকরি হবে বৃশ্চিকের ঘরে বকরি হয়ে সে তুলার ঘরে নেমে আসবে। তো এই ফেজটা মোটামুটি 7th ডিসেম্বর কি 8th ডিসেম্বর অবধি থাকবে। ফলে ততদিন পর্যন্ত কিন্তু আমি বলেছিলাম যে একটা সুনামি রিলেটেড প্রবলেম আছে, তো এই ফেজটাতে কিন্তু সেটা আছে। মানে 4th নভেম্বর থেকে বেশি কার্যকরী হবে এবং সেটা ডিসেম্বরের 12 তারিখের মধ্যে সেটার কার্যশীলতা বেশি দৃষ্ট হচ্ছে। যতটা সম্ভব কনজারভেটিভ হবেন, ধীরে সুস্থে। শনি বকরি থাকাকালীন কাজ সবসময় রিথিঙ্ক করে করবার চেষ্টা, সব কাজে কথাটা আনবেন, চিন্তা করবেন, অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। তাছাড়া নিজের বুদ্ধি, বিচার, বিবেক সেগুলো কাজে দেবেন সব সময়। যারা অভিজ্ঞ, যে ফিল্ডে যে মানুষ অভিজ্ঞ, তার পরামর্শকে কখনো সেট অ্যাসাইড করে যাবেন না। ডাক্তারবাবু কাছে গেছেন, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, কিছু টেস্ট দিয়েছেন, এটা উপেক্ষা করা, ও ঠিক আছে কদিন পরে করব, ভুলেও করবেন না। যাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ আছে, মনে রাখবেন শনি কিন্তু বকরি থাকাকালীন ক্রনিক ডিজিজের মধ্যে তৈরি করে, বিশেষত কিডনি রিলেটেড, লাং রিলেটেড, স্পেশালি বাদিকের লাং, হার্টের বাদিকের পোর্শন অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়, বোন ম্যারো রিলেটেড পোর্শন, লিভারের লোয়ার সাইড, প্যানক্রিয়াসের যেখান থেকে আমাদের উৎসেচক নির্গত হয় সেই সমস্ত জায়গাকে, প্রস্টেটের জায়গাকে, ব্রেনের যে গ্রে ম্যাটারের পোর্শন আছে সেগুলো থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কোলন অংশ সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, যদি ক্রনিক ডিজিজ থাকে আপনি জানেন এবং ডাক্তারবাবু আপনাকে নিয়মিত ওষুধ দেন এবং সেগুলোর আপনি সেবন করেন আর কি, তাহলে অবশ্যই করবেন না। বা যোগা, প্রাণায়াম, কোনো রকম মনে করুন আপনার ক্ষেত্রে আপনি কোনো ব্যায়াম করছেন, ধ্যান করছেন, যাই করুন, সেটা যদি কোনো অভিজ্ঞ মানুষ আপনাকে বলে থাকেন বা গুরুমন্ত্র জাপ করছেন, সেটা নির্দ্বিধায় করবেন। শুধু দেখে নেবেন যে তার সেই মার্গদর্শন তার মধ্যে আছে কিনা। যদি সেটা থাকে তো সব কিছু ভুলে সেই কাজটা করবেন, সার্টেনলি বেটার রেজাল্ট পাবেন সেখান থেকে। আর কনজারভেটিভ, মানে আমরা স্যাটার্ন বকরি থাকাকালীন আমার গুরুদেব বলতেন পায়ের স্টেপ ছোট করে ফেলবে। আমাকে যারা সামনে দেখেছেন জানেন আমি অনেকটা হাইট বেশি, তো আমার লেগ লেন্থ বড়, তো আমার যে পায়ের স্টেপ হয় আমাকে গুরুদেব বলতেন সেটাকে 6 ইঞ্চি কমিয়ে ফেলবে। একদম প্র্যাকটিক্যালি এ কথাটা বলতেন। আমি সেটা আপনাদের মানে পুনরায় ইউজ করলাম আর কি শব্দটা, ওনার কথাটা। তা আপনারা যদি মানে পায়ে করা মানে আপনার যতটা 100 টাকা যদি খরচা করার ক্ষমতা থাকে, আমি টাকা দিয়ে বলছি, তাহলে 65 টাকা খরচা করবেন। আপনার যদি এখান থেকে দিল্লি যাওয়ার মতন এলিজিবিলিটি থাকে, সেটা যদি কোনো পারপাসে না থাকে, মনে করুন ঘুরতে যাচ্ছেন, তাহলে তার 60% দূরত্বে যাবেন। সবসময় কনজারভেটিভ ভূমিকা নেবেন এই ফেজটাতে। স্পেশালি দুর্গাপুজো বা কালী পুজোর পর থেকে, মানে অক্টোবরের 22-24 তারিখের পর থেকে পরবর্তী প্রায় 1.25 মাস সময় কনজারভেটিভ থাকবেন। গাড়ি চালাবেন, যা করছেন, খাওয়া দাওয়া, জীবনচর্চা, ঘুম, শুধু কাজে এমফেসাইজ করবেন। যতটা পারবেন কাজ করে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।